হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পরমাণু নিউক্লিয়াসের লেকচার নাম্বার 1। ঠিক আছে, মানে লেকচার নাম্বার 1 বা লাস্ট লেকচারে বলতে পারো। দাদা ये तो शुरू होते ही खत्म हो गया, ये कैसा बात है। বলতে চাইছি যে মনে হচ্ছে আমি যা বললাম, মনে হচ্ছে আজকের এটা শেষ হয়ে যাবে, আজকের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে যে স্টার্ট করবো আজকেই শেষ হয়ে যাবো। হতে পারে এটা 2 ঘন্টার লেকচার হচ্ছে, কিন্তু মনে হচ্ছে আজকের এই যে পুরোটা চ্যাপ্টারটা র্যাপ আপ করে দেবো। বুঝলে, এই হচ্ছে গল্প। ও আমার কি মজা লাগছে ভাই। আর ভাবো ওই যে যেই হয় না, যে ভাবো ওই যে স্কুলে গরমের ছুটি পড়বে, ঠিক আছে, আর 2 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে। হ্যাঁ, ওরকম আমারও ফিল হচ্ছে যে গরমের ছুটি পড়বে আর 2 দিন 3 দিন বাকি আছে। এইটা পড়াবো একদিন, যদি আজকে যদি না শেষ করতে পারি কালকে শেষ করবো, জানি না আমি। আর তারপরে হচ্ছে গিয়ে একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা, ওটা আমি ভাই পুরো ফিল দিয়ে পড়াবো, দেখতে হবে। আমার মধ্যে থেকে একটা অ্যাক্টিভিস্ট বেরিয়ে আসবে তখন। ঠিক, ওটা পড়াবো একদিন, ওটা একদিন না, ওটা 2 দিন মেবি, জানি না আমি। ঠিক আছে, ওটা মেবি 2 দিন। কদিন হয়ে গেল? 3 দিন, মানে আজকের বুধবার, বৃহস্পতি, শুক্র। ঠিক আছে, তো পুরো শেষ। আর বাকি থাকবে হচ্ছে কি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, যেটা হচ্ছে অজৈব রসায়ন, যার 2টো লেকচার আমি দিয়ে দিয়েছি। ওটা পড়তে আমার কষ্ট হবে, দেখছি সেটাও পড়িয়ে দেবো কখনো না কখনো কষ্ট করে। ডোন্ট টেক চাপ। ঠিক, আমি নিজেকে একটু বলে দিচ্ছি। তো চলো আজকে কী পড়বো একটু দেখা যাক। আজকে পড়বো পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসের কী পড়বো? টপিক্স টু বি কভার্ডে তেজস্ক্রিয়তা পড়বো, তেজস্ক্রিয়তা কাকে বলে, এবং নিউক্লিয় শক্তি। এই 2টো টপিকই মেন টপিক। এর মধ্যে যেসব সাব টপিক আছে সেগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো চলো আজ পড়াশোনা স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা পড়বো হচ্ছে তেজস্ক্রিয়তা। কি তেজস্ক্রিয়তা কাকে বলে? দেখো, ইউরেনিয়াম, থোরিয়াম, তারপর রেডিয়ামের মতন কিছু যেগুলো ভারী মৌল, যেগুলো পারমাণবিক ভর অনেক বেশি হয়, সেই মৌলগুলো কি হয় জানো তো, নিজে থেকেই বিভাজিত হয়। কি নিজে থেকেই ভাঙতে থাকে, বা স্বতঃস্ফূর্তভাবে, নিজে থেকে মানে স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে থাকে। এবার ভাঙতে থাকতে দেখো, ধরো যে একটা প্রোটন বের করে দিল, একটা ইলেকট্রন বের করে দিল, তাহলে কী হবে? ভাঙতে থাকছে মানে ওরকমই তো, একটি প্রোটন বের করলো, একটা ইলেকট্রন বের করলো, তাহলেও অন্য কোনো একটা পরমাণুতে কনভার্ট হয়ে গেল, অন্য কোনো একটা পরমাণুতে কনভার্ট হয়ে গেল। ভাবো যদি অক্সিজেন থাকে, অক্সিজেন ধরো যে একটা প্রোটন বা একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে ওটা কিসে কনভার্ট হয়ে গেল? ওটা ইয়েতে কনভার্ট হয়ে গেল, কী বলে আমাদের নাম বলো, অক্সিজেনের আগে কী আছে না, নাইট্রোজেনে। সেরকমই যে কনভার্ট হচ্ছে, এটাকেই বলছি আমরা। এবার কনভার্ট হতে কী হয় জানো তো, এরা অনেক রশ্মি ছাড়ে। এই যে এখানে বলেছে দেখো, একটা অদৃশ্য রশ্মি বিকিরণ করে, একটা অদৃশ্য রশ্মি ছাড়ে। ঠিক আছে, বিকিরিত হয়। এবার এই রশ্মিটার কী কাজ করে? এই রশ্মিটার ফটোগ্রাফিক যে প্লেট হয়, ফটোগ্রাফিক যে প্লেট মানে যেটাকে আমরা নেগেটিভ বলি না, বলি এই যে কালো রঙের যেগুলো নেগেটিভগুলো থাকে, যেগুলোতে আলো পড়লে তুমি দেখবে যে তোমাদের ফটোগুলো, তোমাদের মা বাবার যা জামানার জিনিসপত্র, ঠিক আছে, তোমাদের জামানার নয়, দেখতে হবে। আমরা যেগুলোকে বলি ফটো নেগেটিভ, ঠিক আছে। তো ওই যে ফটোগ্রাফিক যে ইয়েগুলো আছে, নেগেটিভগুলো, তাকে ওরা সক্রিয় করতে পারে, এই রশ্মিটা, যে রশ্মিটা ওখান থেকে বের হয়। ঠিক আছে, তারপর আর কি করতে পারে দাদা? আর করতে পারে হচ্ছে গিয়ে পাতলা ধাতব পাতকে ভেদ করতে পারে। মানে হয়তো খুব পাতলা একটা ধাতব পাত আছে, সেটাকে ভেদ করে এই ফোর ওপর চলে যেতে পারে রশ্মিটা। ঠিক আছে, যেহেতু রশ্মিটার ওয়েভলেন্থকে বলে তরঙ্গ দৈর্ঘ্য, বা তরঙ্গ দৈর্ঘ্য খুব কম এবং কম্পাঙ্ক খুব বেশি, তার জন্য এটা করতে পারে। তারপরে কি, গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করতে পারে। গ্যাসের মধ্যে ধরো যে কোনো গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে আয়নিত করতে পারে। আয়নিত মানে কি, কোনো ধরো যে NaCl কোনো গ্যাস নয়, তাও বলছি, ধরো যে NaCl আছে, ওটাকে Na+ আর Cl- কনভার্ট করতে পারে, এরকম জিনিসপত্র। ঠিক আছে, ওটাকে আয়নিত করতে পারে। তারপর কি, এই বিকিরিত রশ্মিগুলি আলোক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি কারণ ছাড়াই প্রভাবিত হয়। মানে এগুলোকে কোনো কারণ, এইসব আলো, চাপ বা কোনো রাসায়নিক বিক্রিয়া বা বেশি উষ্ণতায় এটা কোনো, মানে এটাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, ভারী মৌলগুলির পরমাণুর এরূপ রশ্মি বিকিরণ ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। এই যে ভারী মৌলগুলো, যেরকম ইউরেনিয়াম, থোরিয়াম, তারপর প্লুটোনিয়াম আছে, প্লুটোনিয়াম, এইগুলোর যে রশ্মি বিকিরণ করছে, এই যে ধর্মটা, এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি তেজস্ক্রিয়তা। এরকম 2-3টি আছে। এবং এই যে রশ্মিটা যেটা ছাড়ছে, সেটাকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। কি বলি? তেজস্ক্রিয় রশ্মি। আর এটাকে ইংলিশে কি বলে? রেডিও অ্যাক্টিভ রে। ইংলিশে বলে রেডিও অ্যাক্টিভ রে, আর এই ধর্মটাকে বলে রেডিও অ্যাক্টিভিটি। এই যে তেজস্ক্রিয়টাকে ইংলিশে কি বলা হয়?
রেডিও অ্যাক্টিভিটি। বুঝতে পেরেছো? এবার তেজস্ক্রিয় মৌল কোন কোনগুলো আছে এখানে এক্সাম্পল দিয়েছে। পোলোনিয়াম, পোলোনিয়াম মানে পিও, রেডন, পোলোনিয়াম, রেডন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ রেডন, তারপরে রেডিয়াম, রেডিয়াম কোনটা আরে রেডিয়াম, তারপরে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়ামের নাম শুনেছো এসি, অ্যাক্টিনিয়াম, তারপরে থোরিয়াম তো বললাম টিএইচ, তারপরে ইউরেনিয়াম তো বললাম। বুঝলে? আরও 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 আছে, বুঝতে পেরেছো? আরও জিনিস, আরও মৌল আছে, ইউরেনিয়াম আছে, প্রোট্যাক্টিনিয়াম আছে, এটাকে বলে, এটাকে কি বলে, এটা কি প্রোট্যাক্টিনিয়াম, ঠিক আছে। এরকম জিনিসপত্রগুলো আছে। ওই যে সেই আমরা পড়েছিলাম না ইউরেনিয়ামোত্তর মৌল পর্যায় সারণীতে, ইউরেনিয়ামোত্তর সব মৌলগুলি হচ্ছে কি বলে তেজস্ক্রিয় মৌল অন্তর্গত পড়ছে। এবার দেখো তোমাদের গল্প বলি একটা। আমি যে বললাম, ধরো যে আসলে কি হচ্ছে ঘটনাটা তোমাকে দেখো, আমি তো মুখে বলে এক্সপ্লেন করেছি, তোমরা অনেকে ভালো করে বুঝতে পারো না। এখানে আসলে জিনিসটা হচ্ছে, ধরো যে এটা একটা বড় কোনো একটা মৌল আছে, ধরো যেটা ইউরেনিয়াম, এটা ইউরেনিয়াম। এবার এইটা অটোমেটিক্যালি ঠিকঠাক বলছি তো? হ্যাঁ ঠিকঠাক বলেছি। মানে স্বতঃস্ফূর্ত মানে একাই এটা কী হবে, এটা ভেঙে যাবে, এটা ভাঙবে, ভেঙে ধরো যে অন্য কোনো একটা, ধরো যে থোরিয়ামে কনভার্ট হয়ে গেল, থোরিয়ামে কনভার্ট হলো, বুঝতে পেরেছো? মানে থোরিয়াম ইউরেনিয়ামের আগে হয় থোরিয়াম, তরকে পাপ আচ্ছা দাঁড়াও আমি একটু মনে করে নিই। হ্যাঁ থোরিয়াম ইউরেনিয়ামের আগে হলো, এটা ধরো যে থোরিয়ামের আগে হয়ে গেল, থোরিয়ামে কনভার্ট হয়ে গেল। এই যে এটা একটা আলাদা মৌল ছিল, তারপরে এখানে একটা আলাদা মৌলতে কনভার্ট হলো, তাই তো? এটাকেই আমরা বলি রেডিও অ্যাক্টিভ ডিকে। কী বলি? রেডিও অ্যাক্টিভ ডিকে, বা বাংলায় কী বলি? তেজস্ক্রিয়তা। বুঝতে পেরেছো? বা রেডিও অ্যাক্টিভিটিও বলি। এবার এই যে এটা যে এইখানটায় যে কনভার্ট হলো, এটা যে এটার মধ্যে কনভার্ট হলো, আরও এর সাথে সাথে ওইটা কী করলো, অনেক রশ্মি ছড়ালো, এর সাথে সাথে আরও অনেক রশ্মি ছড়ালো। একটাকে বলা হয়, একটাকে আমরা বলি আলফা রশ্মি, একটাকে বলি বিটা রশ্মি, আরেকটাকে বলি গামা রশ্মি, এই রশ্মিগুলো এখান থেকে এলো। এবার গল্প হচ্ছে গিয়ে এই রশ্মি তিনটেই বেরোয়, কিন্তু তোমাকে বলে দিচ্ছি যে আলফা আর বিটা কখনো একসাথে বেরোয় না। আগে আলফা বেরোবে তারপর বিটা বেরোবে, বা আগে বিটা বেরোবে তারপর আলফা বেরোবে, ঠিক আছে? এটা একটা গল্প। এবার ধরো তোমাকে যদি কেউ বললো, এবার দেখো আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের নাম শুনেছো? রাদারফোর্ড সাহেব কী করেছিলেন, এই একটা ধরো যে ইউরেনিয়ামকে, ঠিক আছে, এই ইউরেনিয়াম একটা আছে, এইটাকে একটা আমরা বললাম না, এটার নাম বলেছে দাঁড়া একটু দেখে নিচ্ছি, সীসার পাত্র। বললাম না যে এই রশ্মিগুলো ভেদন ক্ষমতা খুব বেশি, মানে কোনো ধরো যে দেওয়াল আছে সেটাকে ভেদ করে এই ফোর থেকে ওপরে যেতে পারে। সেই ভূতের সিনেমায় দেখায় না, ভূত এই এই দেওয়াল থেকে বেরোল, এই দেওয়াল থেকে ঢুকলো, ওই দেওয়াল দিয়ে বেরোলো। এরকম ক্ষমতা এই রশ্মিগুলোর থাকে, তাই ধরো যে আমরা একটা ইউরেনিয়ামের একটা পরমাণুকে কোনো একটা কিসের বলেছে সীসার পাত্রতে রাখলাম, সীসার কোনো একটা পাত্রতে রাখলাম। তো এবার এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরোবে, ঠিক? এটাকে এখানে ভেদ করবে এটাকে। এবার রাদারফোর্ড কী করেছিলেন, এর সামনে একটা তড়িৎ ক্ষেত্র লাগিয়ে রেখেছিলেন। তড়িৎ ক্ষেত্র কাকে বলে বলেছি তোমাদেরকে আগেই। এবার তড়িৎ ক্ষেত্রের পজিটিভ দিকটা ওপরের দিকে করেছিলেন, ঠিক আছে, নেগেটিভ দিকটা নিচের দিকে করেছিলেন, ঠিক আছে। এবার দেখো এখান থেকে রশ্মিটা বেরোচ্ছে, সব রশ্মিগুলো একবারেই বেরোচ্ছে ঠিক আছে। এবার দেখো কি দেখতে পাবে, রাদারফোর্ড দেখতে পেয়েছিলেন যে আলফা রশ্মিটা গেছে হচ্ছে গিয়ে অন্য কালি আলফা রশ্মিটা গেছে হচ্ছে কি নিচের দিকে, এরকম যেতে নিচের দিকে এরকম চলে গেছে, ঠিক আছে। বা তোমরা এরকমভাবে কনটেক্সটে বুঝতে পারো যে একটা রশ্মি গেছে এরকম নিচের দিকে, একটা উঠেছে এরকম ওপরের দিকে,
আরেকটা সোজা বেরিয়ে গেছে, কোনো ডিফ্লেকশন দেখায়নি। এখান থেকে আমরা বুঝতে পারি। এবার তারপরে আমাদের রাদারফোর্ড সাহেব বললেন যে কালো রঙের যেটা নেগেটিভ প্লেটে গেছে সেটাকে আমরা বলছি হচ্ছে কি আলফা রশ্মি। কি বলছি এটাকে আমরা? আলফা রশ্মি। যেটা পজিটিভ পার্টে গেছে সেটাকে আমরা বলছি হচ্ছে কি বিটা রশ্মি। এবং যেটা কোনো ডিফ্লেকশন দেখায়নি সেটাকে আমরা বলছি গামা রশ্মি। এটাকে কি বলছি? গামা রশ্মি। বুঝতে পারলে? এবার দেখো এখান থেকে একটা প্রপার্টি তো আমরা বুঝতেই পারছি, এই রশ্মিগুলোর একটা প্রপার্টি আমরা বুঝতে পারছি। কি প্রপার্টি বুঝতে পারছি? যে আলফা রশ্মি হচ্ছে গিয়ে পজিটিভ বা ধনাত্মক আধানযুক্ত। আলফা রশ্মি হচ্ছে গিয়ে ধনাত্মক আধানযুক্ত। আলফা রশ্মি কি? ধনাত্মক বাহী লিখতে পারি, হ্যাঁ, ধনাত্মক আধানবাহী। মানে কারণ দেখো আলফা রশ্মি যেহেতু নেগেটিভের দিকে এসছে তাই বলতে পারি যে আলফা রশ্মি হচ্ছে গিয়ে ধনাত্মক আধানযুক্ত। কারণ আমরা কি জানি, সেই তোমাদেরকে পড়িয়েছিলাম, ছেলে আর মেয়ে সবসময় কী হয়? অ্যাট্রাকশন হয় ছেলে আর মেয়ের মধ্যে, ঠিক আছে? সেই পড়িয়েছিলাম না? হ্যাঁ, মানে যারা প্রথমবার পড়ছে তাদেরকে ভালো করে বলছি যে আমি পড়িয়েছিলাম যে প্লাস মানে ডিফারেন্ট চার্জেস অলওয়েজ অ্যাট্রাক্ট টুগেদার। মানে কি বলতে চাইছি? যে পজিটিভ আর নেগেটিভ সবসময় অ্যাট্রাক্ট করবে, পজিটিভ আর পজিটিভ সবসময় রিপেল করবে, বাংলা হচ্ছে গিয়ে বিকর্ষণ করবে, আর নেগেটিভ আর নেগেটিভ সবসময় কী করবে? রিপেল করবে, ঠিক আছে? সেরকমই দেখো এইখান থেকে আরেকটা জিনিসও বুঝতে পারছি যে বিটা রশ্মিটা হচ্ছে গিয়ে ঋণাত্মক আধানযুক্ত। কারণ কি? এর নেগেটিভ প্লেটের দিকে গেছে। এবং আরও একটা জিনিস বুঝতে পারছি, এইটা হচ্ছে গিয়ে নিউট্রাল। এটা হচ্ছে গিয়ে নিস্তড়িত বা নিউট্রাল। কোনটা? গামা রশ্মিটা নিস্তড়িত বা নিউট্রাল। বুঝতে পেরেছো? এটা বুঝতে পারছি। এবার চলো, এবার আমাদের রাদারফোর্ড আরও রিসার্চ করেছিলেন, ঠিক আছে? রাদারফোর্ড সাহেব আরও রিসার্চ করেছিলেন, যেটা তিনি আলফা বিটা গামার একটা চার্টে দিয়েছিলেন। সেই চার্টটা এখন আমরা পড়ব এবং একটু ভালো করে আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মিকে একটু ভালো করে বুঝব, ঠিক আছে? মুছি এটাকে। হ্যাঁ দেখো রাজীব দাদা প্লিজ, আমি তোমাকে যে চারটে দিয়েছি সেটা একটু দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ এখানে? আশা করি দেখো এখানে লেখা আছে তেজস্ক্রিয় রশ্মি প্রকৃতি ও ধর্মাবলী। তেজস্ক্রিয় রশ্মির যে প্রকৃতি হয় আর ধর্মাবলী, ঠিক আছে? প্রথমে লেখা আছে একদম এইদিকে লেখা আছে হচ্ছে গিয়ে ধর্ম, মানে একদম ফার্স্ট পার্টটা একদম ওপরে বাদিকে লেখা আছে ধর্ম, তারপর আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ঠিক? প্রথম ধর্ম কি? ধর্মের প্রথমে কথা আছে প্রকৃতি। আলফা রশ্মি ধনাত্মক তড়িতাধানযুক্ত, ক্ষুদ্র পদার্থ কণা। আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্র পদার্থ কণা। ক্ষুদ্র লেখা আছে, হ্যাঁ, ক্ষুদ্র পদার্থ কণা তীব্র বেগে নির্গত হয় বলে এটাকে রশ্মি বলে মনে হয়। তীব্র বেগ কত বলা আছে? 10⁻7 মিটার পার সেকেন্ড, মানে 10-এর উপরে 7, 10-এর মানে 1-এর পরে 7টা শূন্য তার মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? অত বেগে বের হয় বলে এটাকে আমরা দেখে কি মনে হয়? এটা আমাকে দেখে মনে হয় যে এটা রশ্মি হিসেবে যাচ্ছে, ঠিক আছে? রাজীব এই ছবিটাকে একটু সরিয়ে দাও, আমি এইটুখানি জায়গা আমার লাগবে, বা তুমি ফটোটাকে একটু সরিয়ে দিতে পারো। আমি কি বলতে চাইছি দেখো, আরেকটা আলফা পার্টিকেলের একটা চার্জ হয়। আলফা পার্টিকেল, এটাকে বলি আলফা পার্টিকেল, আসলে পার্টিকেল, ঠিক আছে? এইটার চার্জটা এটা আসলে হচ্ছে গিয়ে হিলিয়াম +2 আয়ন। এটা আসলে হিলিয়াম +2 আয়ন। বুঝতে পেরেছো? তাহলে এই আলফা পার্টিকেল চার্জ কত হচ্ছে দেখো, দুটো ইলেকট্রন মিসিং বা দুটো প্রোটনের চার্জ যেটা হবে, দুটো প্রোটনের চার্জ কত হয়? +2 × 1.6 × 10⁻19 কুলম্ব। হ্যাঁ তাই তো? এটাকে তুমি যদি ইএসইউতে যদি কনভার্ট করতে চাও কি করতে পারো? এই পুরো জিনিসটাকে তার মানে কত? 3.2 × 10⁻19 × 3 × 10⁻9
ইএসইউ, এরমভাবে লিখতে পারো, এরমভাবে লিখতে পারো। এটা হচ্ছে আলফা পার্টিকেলের চার্জ, এটা হচ্ছে কি আলফা পার্টিকেলের চার্জ, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে আসলে লিখতে পারি 9.6 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। এটা হচ্ছে আলফা পার্টিকেল বা যেটাকে আমরা আলফা রশ্মি বলছি তার চার্জ, বুঝতে পেরেছো? হ্যাঁ, আসলে এখানে কি বলতে চাইছে দেখো রাজু দাদা, তুমি ছবিটাকে একটু সরিয়ে দাও, আমি একটু গল্প করে নিই, তারপর তুমি এটা লাগাও। আমি বলতে চাইছি যে এইখানে বলতে চাইছি আলফা পার্টিকেল, এখানে বলতে চাইছি আলফা পার্টিকেল হচ্ছে গিয়ে এই আলফা পার্টিকেল, এই যে আমরা যে আলফা রশ্মি করছি সেগুলো হচ্ছে কি আসলে পার্টিকেল বা পদার্থ, পার্টিকেল বা পদার্থ যেগুলো অনেক জোরে অনেক বেশি গতিতে যাচ্ছে, গতিটা কত 10⁻7 মিটার/সেকেন্ড গতিতে যাচ্ছে বলে আমাদেরকে ওটা দেখে মনে হচ্ছে ওটা রশ্মি, কারণ ওটাকে আমরা দেখতেই পাচ্ছি না, বুঝতে পারছো? তার জন্য ওটাকে আমরা কি বলছি, ওটাকে রশ্মি, কিন্তু আসলে ওটা আলফা পার্টিকেল। তার মানে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারছি যে যখন নিউক্লিয়ার ডিকে হয় বা এই তেজস্ক্রিয়তা যখন হয় তখন কি হচ্ছে, একটা করে আলফা পার্টিকেল এরকম বেরোচ্ছে, একটা করে আলফা পার্টিকেল আপনি বেরোচ্ছে, বুঝতে পেরেছো এই কথাটা? এবার নেক্সট কি বলা আছে, নেক্সট বলা আছে হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি বিটা পার্টিকেলের গল্পটাও বলে দিচ্ছি। রাজু দাদা আবার ফরওয়ার্ড একটু আনো, একটু পরে আবার একটু নিয়ে চলে যাবে, এখানে পড়ে নিই আমরা, তারপরে আবার নিয়ে চলে যাবে। রাজু দাদা কী বলছি দেখো, বিটা পার্টিকেলের গল্প কী আছে, বিটা রশ্মির ঋণাত্মক তড়িতাধানযুক্ত ইলেকট্রন কণার সমষ্টি তীব্র গতিতে তীব্র বেগে নির্গত হয় বলে রশ্মি মনে হয়, সেম কথা, তীব্র বেগ কত 10⁻7। এবার দেখো এখানে চার্জও বলা আছে, বিটার চার্জ হচ্ছে কি -1। দেখো আমি কি বলতে চাইছি, এটা হলো এবার হচ্ছে গিয়ে রাজুদা সরিয়ে দাও, এবার হচ্ছে কি বিটা পার্টিকেল, বিটা পার্টিকেলের চার্জ কত হয় -1। আমি বলেছিলাম বিটা পার্টিকেল নেগেটিভ হয়, এবার -1 কত ইলেকট্রনের চার্জের বরাবর হয়, ইলেকট্রনের চার্জ যত হয় সেটাই বিটা পার্টিকেলের চার্জ হয়, বুঝতে পেরেছো? ইলেকট্রনের চার্জ যত হয় বিটা পার্টিকেলের চার্জ তত হয়। এবার এটা বেগ কত হয়, এটার বেগ বললাম 10⁻8 মিটার/সেকেন্ড, আলফা পার্টিকেলের বেগ হয় 10⁻7 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আর কি তাহলে এটা চার্জ কত হচ্ছে, এটা চার্জ কত হচ্ছে 6 × 10⁻−19 কুলম্ব, ইজি, এটা চার্জ এত। এটাকে তুমি যদি আবার ইএসইউতে কনভার্ট করতে যাও 3 × 10⁻9 দিয়ে গুণ করে দিলে ইএসইউতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো আলফা পার্টিকেলের ভর কত হয় দাদা, আলফা পার্টিকেলের ভর হয় হচ্ছে গিয়ে আলফা পার্টিকেলের ভর, তোমরা এখানে বারবার বলবে, তার জন্য আমি বারবার ওটাকে দেখি পড়াতে চাইছি না, আমি বলতে চাইছি যে তোমরা যাতে একটু ভালো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আলফা পার্টিকেলের ভর হয় 4 গুণ মাস অফ প্রোটন, এমপি, 4 গুণ এমপি। মাস অফ প্রোটন কত হয় 4 ইন্টু মাস অফ প্রোটন কত হয় 625, এই 1.625 ইন্টু 10⁻⁻27 কেজি হয়তো মাস অফ প্রোটন, হ্যাঁ কি না? হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে আলফা পার্টিকেলের ওয়েট। বিটা পার্টিকেলের ওয়েট কত হয়, বিটা পার্টিকেলের ওয়েট খুবই নগণ্য হয়, বিটা পার্টিকেলের ওয়েট খুবই কম হয়, তাই ওটাকে আমরা প্রায় ধরিই না। তাও এখানে লেখা আছে হচ্ছে গিয়ে সেই ইলেকট্রনের ওয়েট আর বিটা পার্টিকেলের ওয়েট প্রায় সেম, ইলেকট্রনের ওয়েট আর বিটা পার্টিকেলের ওয়েট প্রায় সেম, এত × 10⁻31 কেজি, বুঝতে পারলে? এটা হচ্ছে বিটা পার্টিকেলের ওয়েট। আই ডোন্ট নো স্পেলিংটা কি আমি ঠিক লিখেছি, হতে পারে ঠিক লিখেছি, এটাই মনে হয় স্পেলিং ঠিক। ওয়েট, বিটা পার্টিকেলের ওয়েট এটা, আলফা পার্টিকেলের ওয়েট এটা, বোঝা গেছে? এবার কি, এটা হচ্ছে গিয়ে চার্জ, এটা হচ্ছে গিয়ে চার্জ, এদিকে এটা চার্জ, এদিকে এটা চার্জ। আর কি আছে আলফা পার্টিকেল বিটা পার্টিকেলের মধ্যে বলে দিলাম। দেখো ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা বলতে কি বলতে চাইছে, ওই যে পেনিট্রেশন পাওয়ার, দাদা তুমি কী সব ভাষা বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। পেনিট্রেশন পাওয়ার মানে হচ্ছে গিয়ে এইভাবে ধর যে কোনো একটা রশ্মি, ধর যে ওর সামনের কোণারটাকে দেওয়াল রেখে দিলাম, সেটা কি ওটাকে ভেদ করে যেতে পারে, সেটাকে বলা হয় পেনিট্রেশন পাওয়ার বা বাংলায় বলা হয় ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা যেহেতু বিটা পার্টিকেল অনেক ছোট হয়, দেখতে পাচ্ছ অনেক ওজন কম হয়, তারপর স্পিডও বেশি হয়, তার জন্য বিটা পার্টিকেলের ভেদন ক্ষমতা অনেক বেশি হয়। আলফা পার্টিকেল যেহেতু একটু বড় হয়, একটু ওজন বেশি হয়, তারপরে স্পিডও কম হয়, তাই আলফা পার্টিকেলের ভেদন ক্ষমতা একটু কম হয়,
বুঝতে পেরেছো? তারপর কি আছে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা পার্টিকেলের বেশি হয় বিটা পার্টিকেলের থেকে। কারণ কি, দেখো আলফা পার্টিকেল যেহেতু বেশি চার্জ হয়, আলফা পার্টিকেল যেহেতু বেশি চার্জ হয়, দেখো পজিটিভ চার্জ, ঠিক আছে, তাই ও ইলেকট্রনটাকে নিতে বা ইলেকট্রনকে গ্রহণ করার বেশি চার্জ হয়, বেশি ভর হয়, তাই ওটা বেশি ইনফ্লুয়েন্স করতে পারে। বেশি চার্জ হচ্ছে তাই ওটা বেশি, ওই ধর যে দুটোর মধ্যে একটা গ্যাস তৈরি হয়ে গেছে, তাদের মধ্যে বন্ড আছে, এবার বন্ডে যে ইলেকট্রনটা গেছে সেটাকে অ্যাট্রাকশন করার তো পাওয়ার থাকতে হবে। মানে আমি তোমাকে বলতে চাইছি, ধরো যে, সরি আমার মাথায় ভুলভাল জিনিসপত্র আসছে, বলে দিচ্ছি শোনো। ধরো যে দুজন কাপল আছে, ঠিক, এবার তুমি যদি ওই কাপলের মধ্যে থেকে একজনকে আনতে চাও তোমার সাথে, তাহলে তোমার মধ্যে কিছু একটা পাওয়ার থাকতে হবে। তোমাকে হয় ভালো দেখতে হতে হবে, নয় জীবনে কিছু না প্রচুর পয়সা থাকতে হবে, নয় জীবনে কিছু না কিছু একটা করে থাকতে হবে, তাই না? সেরকমই দেখো, আলফা পার্টিকেলের যেহেতু চার্জ অনেক বেশি, ওজন অনেক বেশি, তাই ও টানতে বা অ্যাট্রাকশন করার পাওয়ার বিটা পার্টিকেলের তুলনায় বেশি হয়। বুঝতে পেরেছো? তাই এটা আলফা পার্টিকেল কি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বেশি হয়। বুঝতে পেরেছো? এই লাস্ট পয়েন্ট তোমাদের ছিল হচ্ছে কি প্রতিপ্রভা সৃষ্টি। বেরিয়াম প্রতিপ্রভা সৃষ্টি আমি মানেও যাই না, ছেড়ে দাও, ওটা আমি পড়াচ্ছি না, দেখে নেবে প্রতিপ্রভা সৃষ্টি কাকে বলে। ঠিক, এই ছিল হচ্ছে গল্প। এবার আরেকটা তোমাদের গল্প ছিল, যেটা হচ্ছে কি গামা পার্টিকেল। কি, এখানে লিখে দিই ছোট করে, গামা পার্টিকেল না, গামা পার্টিকেল বলে কিছু হয় না, গামা রে কাকে বলে? গামা রে হচ্ছে কি, দেখো, গামা রশ্মি হলো অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। মানে গামা একটা রশ্মি আসলে, এই যে এগুলো যেরকম পার্টিকেল ছিল বা এগুলো যেরকম পদার্থ ছিল, গামাটা আসলে রশ্মি, ঠিক আছে, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা কি, তো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তারপর কি বলছে, এর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের সমান হয়। এর বেগ কত? এটার বেগ হচ্ছে 10⁸, এটার বেগ হচ্ছে 10⁷, এটার বেগ হচ্ছে কি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিকঠাক লিখলাম? হ্যাঁ, একদম ঠিকঠাক লিখেছি, হোপফুলি। ঠিক আছে, তাহলে কি গামার রশ্মির বেগ কত হয়? আলোর বেগের সমান হয়। তারপর কি বলছে, এর কোনো ভর নেই, কত? মাস কি এটার? 0 মাস, এম এটা 0, ঠিক আছে। আবার এটার চার্জও 0, চার্জ কেন 0 সে আমরা দেখলাম না, সেই যখন আমাদের যখন একটা তড়িৎ ক্ষেত্র রাখা হয়েছিল বা ইলেকট্রিক ফিল্ড যখন একটা রাখা হয়েছিল, তখন এটা সোজা চলে গেছিলো, তার মানে এটা কোনো দিকে ডিফ্লেক্ট করেনি, তার জন্য আমি বলেছিলাম এটা নিউট্রাল বা নিস্তড়িৎ। ঠিক, কোনো ভর নেই বললাম। এবার গামা পার্টিকেলের ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয়। কারণ কি, গামা পার্টিকেল যেহেতু সব থেকে ছোট, গামা পার্টিকেল, তারপর একটা তরঙ্গ, ঠিক আছে, তার জন্য আর স্পিডও বেশি, তার জন্য এটা খুব ভালো ভেদ করতে পারে। বুঝতে পেরেছো? আর আয়নিত ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে, ঠিক আছে, ক্ষমতা খুবই কম। এবার দেখো, এবার আমি 2-3টে জিনিসপত্র আর একটু বলে দিচ্ছি। কি বলবো? ভেদন করার ক্ষমতা, হ্যাঁ বলে দিচ্ছি। যে 2-3টে জিনিস পরীক্ষায় আসে। আমরা কি জানলাম? তাহলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কার সব থেকে বেশি হবে? আলফা পার্টিকেলের গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি হবে। কারণ কি, আলফা পার্টিকেলের ওয়েট বেশি, প্লাস আলফা পার্টিকেলের চার্জ বেশি, তার জন্য আলফা পার্টিকেলের গ্যাসকে আয়নিত করার ক্ষমতাও সব থেকে বেশি। তারপরে কার? বিটার। তারপরে কার? গামার প্রায় নেই। এবার কি ভেদন ক্ষমতা, এটা ছিল হচ্ছে গিয়ে গ্যাসকে আয়নিতকরণ। কি লেখা আছে? গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। ঠিক, আরেকটা কথা, এখানে আরেকটা কথা বলা হয় যে আলফা পার্টিকেল, ধরো যে বিটা পার্টিকেল আলফা পার্টিকেলের তুলনায় 1/10, মানে আলফা পার্টিকেল যে ভেদন ক্ষমতা, এই ভেদন বলছি আমি, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, তার 100/1 ক্ষমতা হচ্ছে গিয়ে বিটা পার্টিকেলের, ঠিক আছে। আর আলফা পার্টিকেলের কি, এই আলফা পার্টিকেল বলছি, জানো এর নাম কি বলো?
গামা রশ্মির হচ্ছে গিয়ে 1,000 ভাগের 1 ভাগ ক্ষমতা হচ্ছে কি গামা রশ্মির, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। এবার তোমরা যদি কেউ যদি জিজ্ঞাসা করে যে ভেদন ক্ষমতার লেখো দাদা, ভেদন ক্ষমতা কি? ভেদন ক্ষমতা কোনো জিনিসকে ভেদ করে যাওয়ার ক্ষমতা। আলফা পার্টিকেলের এখানে ভেদন ক্ষমতা সব থেকে কম, বিটা পার্টিকেল তার থেকে বেশি, আর গামার সব থেকে বেশি। কারণ কি? গামা রশ্মির একটা হচ্ছে কি বেগ বেশি, তারপর এটার কোনো ভর নেই, বা এটার কোনো ভর নেই, বা এটার চার্জ নেই, তার জন্য। বুঝতে পেরেছো? তাই এটার কি, এটার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। দেখো এখানে তোমাদেরকে বলেছে যে, না এখানে কিছু বলেনি, এইটা গামা পার্টিকেল প্রায় 8 সেমির অ্যালুমিনিয়ামের যে পাত হয় সেটা ভেদ করে যেতে পারে। এইটা প্রায় 5 mm অ্যালুমিনিয়ামের যে পাত হয় সেটা ভেদ করতে পারে। এইটা 0.1 mm অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে শুধুমাত্র। বুঝতে পেরেছো? হ্যাঁ, জিনিসপত্র। হ্যাঁ, এই হচ্ছে গল্প। তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে ভেদন ক্ষমতা। ইজি। হ্যাঁ, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে। আর কিছুক্ষণ আগে আমি যে চার্টটা দেখালাম, যে চার্টটা, সেটাও কিন্তু পরীক্ষাতে আসে। সেটা পরীক্ষাতে কী হিসেবে আসে বলে গামা রশ্মি, বিটা রশ্মি ও আলফা রশ্মির মধ্যে ডিফারেন্স বের করো। বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, এবার আমরা কি পড়বো? এই ছিল হচ্ছে কি গল্প, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে আসে। আমি কেন ওই চার্টটা থেকে পড়ালাম না, আমার মনে হচ্ছিল প্রথমে চার্ট দেখে পড়িয়ে দেবো, মানে চার্ট দেখেই পড়িয়েছি, মানে এইখানটায় চার্টটা রাখবো, আমি শুধু রিডিং পড়বো, ওরকম আমার ঠিক ফিল আসছিল না। তাই আমি ভাবলাম যে রিডিং পড়ার থেকে ভালো কথা হবে এরকম লিখে করানো। সেটাতেই আমার মনে হচ্ছে ওরকমভাবেই তোমাদের বেশি ভালো লেগেছে, আশা করি, কারণ আমার ওটাতেই বেশি ভালো ফিল হচ্ছিলো। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট গল্প কি? নেক্সট গল্প হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। কি বলছে? কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে এটা পরীক্ষায় দেয়, তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। এটা কি? কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে যতগুলি তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হয়। ভাই সাহেব আমার দাঁত ভেঙে যাচ্ছে বলতে। কি বলছি? কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যতগুলো তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হয় তাকে পদার্থের সক্রিয়তা বলে। কি বলছে? কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যত পরিমাণ লেখা আছে, যতগুলি পরমাণু বিঘটিত হয়, তাকে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলে। মানে এখানে কি বলতে চাইছে? ধর যে কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, তার মধ্যে থেকে প্রত্যেক সেকেন্ডে যতগুলো করে পরমাণু বেরোচ্ছে, ধর যে একটা নতুন একটা পরমাণু বেরোলো, ধর যে একটা থোরিয়াম বেরিয়ে গেল, ওরকমই বলতে পারছো, বা ধর যে আলফা পার্টিকেল বেরোলো, এটাও একটা পরমাণু, ঠিক? আলফা পার্টিকেল, এই যে আলফা পার্টিকেল বলছি, আলফা এরকম দেখতে, এই যে বললাম না হিলিয়াম প্লাস টু, ধর যে আলফা পার্টিকেল বেরোলো, বা বিটা পার্টিকেল বেরোলো। বিটা পার্টিকেল আসলে হচ্ছে ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, এই নেগেটিভ ইলেকট্রন এটা হয়, ঠিক আছে? এটাকে বলে বিটা পার্টিকেল। তো এইগুলো যখন বেরোয়, এইটাকে বলছি হচ্ছে এইগুলো পরমাণু বিঘটিত হলো, তাকে আমরা কি বলছি? তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলছি। বুঝতে পেরেছো? এই সক্রিয়তার কিছু ইউনিট আছে, যেটা একটা হচ্ছে গিয়ে বেকারেল। কি এসআই ইউনিট হচ্ছে বেকারল, ঠিক বললাম না? বেকারেল। নেক্সট হচ্ছে গিয়ে যেটাকে আমরা BQ দিয়ে দেখাই, BQ। তারপরে হচ্ছে গিয়ে এটা ইউনিট, হ্যাঁ, ইউনিট বা একক।
তারপরে হচ্ছে গিয়ে নাম বলো, বেকারের হলো রাদারফোর্ড আর ডি দিয়ে দেখাই রাদারফোর্ড। আরেকটা হচ্ছে কি কুড়ি কুড়ি ম্যাডাম কিউরির নাম শুনেছো? ম্যাডাম কিউরি, তার নাম থেকে এটা এসছে, ঠিক আছে? এটা হচ্ছে কিউরি। এগুলোর কোনো কনভার্সন তোমাদেরকে দেবে না, চাপ নিও না তাই জীবনে, ঠিক? এবার গল্প হচ্ছে গিয়ে এই যে তেজস্ক্রিয় যে পদার্থগুলো পড়লাম তাদের তো কিছু তাদের বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তাদের একটু বলো। দেখো, তেজস্ক্রিয় পদার্থ হলো একটি স্বতঃস্ফূর্ত ও বিরামহীন প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত যতক্ষণ ওই পরমাণুটা যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওটা চলতেই থাকবে। আমি তোমাদেরকে কিছুক্ষণ পর একটা অ্যানিমেশন দেখাবো, আজ একটু মজা লাগবে, ঠিক আছে? অ্যানিমেশন দেখাবো, সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে আসলে কীভাবে এটা কাজ করছে, ঠিক? দেখাবো, ঠিক? কি বলছে, এটা বিরামহীন প্রক্রিয়া। তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্ত ঘটনা হওয়ায় এটি বাহ্যিক চাপ, তাপমাত্রা, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বা কোনো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় না। কি বলছে, তেজস্ক্রিয়তা সক্রিয় স্বতঃস্ফূর্তভাবে হয়, মানে নিজে থেকেই হয় বলে এটা বাহ্যিক কোনো চাপ, উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র, তারপরে কী চলো, তাপমাত্রা, চুম্বক ক্ষেত্র দ্বারা বা কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না, ঠিক? তারপরে বলছে তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াস জনিত ঘটনা। তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের মধ্যেই হচ্ছে, ঠিক আছে? ওটার মধ্যে ইলেকট্রনের কোনো হাত নেই, এখানে এটাই বলছে। এখানে বলছে তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াস জনিত ঘটনা, বুঝতে পেরেছো? তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস বা কার ইলেকট্রন কতগুলো আছে সেটা এফেক্ট ফেলে না, বুঝতে পেরেছো? তারপর বলছে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে কোনো মৌলের নিউক্লিয়াস গঠনের পরিবর্তিত হয় এবং নতুন মৌল সৃষ্টি হয়। ওই যে তেজস্ক্রিয় রশ্মি যেহেতু বেরোচ্ছে তখন নতুন একটা মৌল সৃষ্টি হয়, যেটা আমরা বলছিলাম সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? এটা চলে যাবে তেজস্ক্রিয় রশ্মির তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এবার তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে নতুন নিউক্লিয়াসের গঠন, সেটা এবার আমরা ভালো জিনিস পড়ব। ভালো জিনিস পড়ব। কি ভালো জিনিস দেখাচ্ছি, দেখো। প্রথমে তোমাদেরকে বলিনি, দেখো ধরো যে এটা কোনো একটা অ্যাটম, এটা কোনো একটা অ্যাটম, ঠিক? বা অ্যাটমকে আমরা কী দিয়ে দেখাই বলো? এক্স কোনো একটা অ্যাটম বা যেটাকে আমরা বলছি কোনো একটা পরমাণু, ঠিক? তো এবার এক্সের মাথায় এইখানে একটা সংখ্যা থাকে, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, আর এইখানে একটা সংখ্যা থাকে যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। এইখানে এ হলো হচ্ছে গিয়ে একে আমরা বাংলায় বলি ভর সংখ্যা, বা যেটাকে আমরা বলি পরমাণু বলছি কেন, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন, ঠিক? প্রোটন স্পেলিং ঠিক আছে, প্রোটন প্লাস নিউট্রন, ঠিক? আর জেড হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। বা এটাকে আমরা আরেকটা জিনিস দিয়েও বলি, এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। কি বলি? পরমাণবিক, ভাই কালি পড়ছে না, পরমাণবিক সংখ্যা কি বলি? তার মানে কি এইখানে শুধু প্রোটন সংখ্যাই আছে, কোথায়? জেড মানে পুরো প্রোটন সংখ্যা। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই এরকম একটা অ্যাটম দেওয়ার পরে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যেটার প্রোটন সংখ্যা কত আছে, তাহলে কি বলবে? তাহলে প্রোটন সংখ্যা ইকুয়াল টু জেড বলে দেবে। আর যদি সে জিজ্ঞাসা করে যে এটার নিউট্রন কতগুলো আছে, তখন কি করবে? নিউট্রন সংখ্যা বের করার জন্য এ মাইনাস জেড করবে, বুঝতে পেরেছো? এবার তোমাদের একটা কোশ্চেন মাথায় জাগতেই পারে যে দাদা গল্প হচ্ছে গিয়ে এই তেজস্ক্রিয়টা হচ্ছে কেন, জিনিসটা হচ্ছে কেন? কারণ এই যে প্রোটন সংখ্যার ভর সংখ্যা, এই প্রোটন সংখ্যার নিউট্রন সংখ্যার কোনো একটা নিউক্লিয়াস আছে, তার মধ্যে প্রোটন নিউট্রন থাকে, ঠিক আছে? ইলেকট্রনটা বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে সবসময় ইলেকট্রন থাকে। এবার গল্প হয় যে প্রোটন আর নিউট্রনের মধ্যে যখন আনস্টেবিলিটি থাকে, ভাবো যদি প্রোটন আর নিউট্রনের অনুপাত, ধরো যে প্রোটনকে পি দিয়ে করে দেখাচ্ছে আর নিউট্রনকে এন, যদি কোনো একটা পরমাণু আছে যাদের মধ্যে প্রোটন আর নিউট্রনের অনুপাত হচ্ছে গিয়ে 3.2 এর বেশি হয়,
হ্যাঁ উল্টো উল্টো লিখেছি, সরি। ধরো যে কোনো একটা পরমাণু আছে যার মধ্যে নিউট্রন আর প্রোটনের অনুপাত 3:2 এর বেশি হয়, 3:2 বা এটাকে আমরা বলতে পারি 1.5 এর বেশি হয়, 1.5 এর বেশি হয়, তখন সেই অণুগুলো বা যে সেই পরমাণুগুলো আনস্টেবল হয়ে যায় বা অস্থায়ী হয়ে যায়, বুঝতে পারছো? তার জন্য ওরা স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে থাকে। তারা কি করে, এই নিউট্রন বের করে দিল, প্রোটন বের করে দিল, করে করে নিজেরাই এই অনুপাতটাকে, যতক্ষণ অনুপাতটা ঠিকঠাক এই 1.5 এর নিচে আসছে, যতক্ষণ না 1.5 এর নিচে আসছে ততক্ষণ অবধি ওরা অপেক্ষা করে, ততক্ষণ অবধি ওরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে রিয়াক্ট করতে 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 বা তেজস্ক্রিয়তা বা যেটা কি বলে নতুন নতুন মৌল সৃষ্টি করে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার মূল কারণ, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার মূল কারণ। এবার আমাদের আসলে এবার গল্প কি করব, এখন আমরা সব পড়লাম যে আলফা পার্টিকেল কাকে বলে, বিটা পার্টিকেল কাকে বলে। যখন তেজস্ক্রিয়তা হয় একটা রশ্মি বেরোয় যার মধ্যে আরও 3টে রশ্মি থাকে, যাকে একটাকে বলি হচ্ছে আলফা পার্টিকেল, দ্বিতীয়টাকে বলি হচ্ছে বিটা পার্টিকেল, আর একটা হচ্ছে কি গামা রশ্মি, ঠিক? এবার আমরা করবো হচ্ছে কি কোনো একটা মৌলকে নেব, নিয়ে সেখান থেকে আলফা পার্টিকেলকে বের করব, তাহলে দেখবো যে কি জিনিসটা তৈরি হচ্ছে, তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে, বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো তো পুরোটা? এটাকে কি বলে, ওপরে যেটা থাকে সেটাকে বলে ভর সংখ্যা, এটাকে বলে প্রোটন, আর এটা ধরা যায় ওই কোনো একটা পরমাণুর সংকেত, ঠিক? এক্সটা হচ্ছে কোনো একটা পরমাণুর সংকেত। মুছছি। এবার দেখো, ধরো যে একটা মৌল আছে আমাদের কাছে, হ্যাঁ ইউরেনিয়ামই ধরি, হ্যাঁ ইউরেনিয়াম 238, এটা হচ্ছে গিয়ে ওর কী সংখ্যা, এটা কি বলি, এটাকে বলি হচ্ছে গিয়ে, আমি নিজেই ভুলে গেলাম ভাই, এটাকে কী বলছি আমি এতক্ষণ, পরমাণু সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন, হ্যাঁ অ্যাটমিক মাস বা পরমাণুর ভর, ঠিক আছে? পারমাণবিক ভর এটাকে বলি। আর নিচে আছে ধরো যে 92, নিচে আছে 92। এবার যখন এটা নিজে থেকেই যখন এটা স্বতঃস্ফূর্ত হয়, যে যখন এটা রিয়াক্ট করে বা রিয়াকশান দেয়, তখন কি হচ্ছে দেখো, তখন এখান থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছে। আলফা পার্টিকেল মানে আমি তোমাদের কি বললাম, যার ভর হবে প্রোটনের চার গুণ, প্রোটনের 4 গুণ দেখাচ্ছিলাম তো, 4 × p করলাম না তখন, প্রোটনের 4 গুণ, আর চার্জ হবে প্রোটনের 2 গুণ, চার্জ হবে প্রোটনের 2 গুণ, প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান, আর ভর কত হবে, প্রোটনের 4 গুণ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক? তাই দেখো এখান থেকে কি বেরোচ্ছে, তাহলে আলফা পার্টিকেল বেরোচ্ছে, যার ভর কত 4, যার ভর হচ্ছে গিয়ে প্রোটনের 4 গুণ, আর চার্জ হচ্ছে গিয়ে প্রোটনের 2 গুণ, চার্জ হচ্ছে গিয়ে প্রোটনের 2 গুণ। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে দেখো এইখান থেকে এই দুটো জিনিসপত্রকে মাইনাস করো, দেখো 2 + 238 - 4 করলে কত হচ্ছে, 234, হ্যাঁ? আর 92 - 2 করো, কত হচ্ছে 90, হ্যাঁ? এইটা হচ্ছে গিয়ে থোরিয়ামের অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস। এটা হচ্ছে গিয়ে থোরিয়ামের অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস। আসলে এই জিনিসটাকেই আমরা বলছি হচ্ছে তেজস্ক্রিয়তা, এই জিনিসটাকেই আমরা আসলে বলছি তেজস্ক্রিয়তা, বুঝতে পারছো? একদম হেভি, ক্রিস্টাল ক্লিয়ার, গট ইট? হ্যাঁ, এইটাই হচ্ছে যখন আলফা পার্টিকেল, যখন আমরা বলছি না আলফা পার্টিকেল বেরোচ্ছে, বা এই যে আলফা পার্টিকেল নিঃসরণ, বা এই যে আলফা পার্টিকেল বেরোচ্ছে, আসলে এই জিনিসটাই হচ্ছে। এই দেখো একটা পরমাণু, এটা ইউরেনিয়াম ছিল, ইউরেনিয়াম থেকে কোথায় কি কনভার্ট হয়ে গেল, থোরিয়ামে কনভার্ট হয়ে গেল, বুঝলে কি গল্প হচ্ছে? আবার ভাবো যে থোরিয়াম আছে, ঠিক, 234, 90, সেখান থেকে আবার এটা যদি ভাঙে কি তৈরি হবে, এটা যদি আবার ভাঙে তাহলে কি তৈরি হবে, 4 আলফা 2, মানে এবার আলফা, শুধু আলফা পার্টি, আমি তোমাকে বললাম না আলফার বিটা কখনো একসাথে বেরোয় না, শুধু আলফাই বের করছে এখন, ঠিক? এটা যে আলফা বেরোলো, তাহলে এখন কি হবে, প্লাস দেখো এখানে কি তৈরি হচ্ছে, 232, তারপরে এখানে থোরিয়াম তো লিখবো না, পরে লিখছি, কারণ অন্য কোনো একটা মৌল তৈরি হবে, -90 - 2 করলে কত হচ্ছে, 90 - 2 করলে 88, ঠিক? এবার যেটা অ্যাটম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মেবি অ্যাক্টিনয়েডসের আগে কি হয়,
অ্যাক্টিনিয়ামের আগে কি হয়? হ্যাঁ, রেডিয়াম তৈরি হচ্ছে। রেডন না রেডিয়াম বলে এটাকে, রেডিয়াম বলে মেবি। দেখেন আমি ভাই সাহেব আমার নাম ভুলে যাই। হ্যাঁ, এটা কি বলে? রেডিয়াম তৈরি হয়ে গেল, বুঝতে পারলে? আবার রেডিয়ামও ভাঙবে, ঠিক আছে? এই প্রসেসটাই আসলে সবসময় হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ, এটাকে বলি আমরা আলফা ডিকে। কি? আলফা ডিকে, বা বাংলায় বলি আলফা নিঃসরণ। হ্যাঁ, স্পেলিং ঠিক লিখছি আমি? নিঃসরণ, হ্যাঁ ঠিক লিখেছি। এটা কি বলি বাংলায়? আলফা নিঃসরণ, ঠিক আছে? বা ইংলিশে কি বলি? আলফা ডিকে। ইজি জিনিসপত্র এটা ভাই। এই কোয়েশ্চেনটা দেখে আমার একটা জিনিসের কথা মনে পড়ে গেল। আমি এবছর WBJ দিলাম, আলফা ডিকে ঠিক করেছি, বিটা ডিকেও ঠিক করেছি, গামা ডিকে ভুল করে দিয়ে চলে এসেছি। ভাই কি কষ্ট, মানে ভুল করিনি, মানে আমি ওটা অ্যাটেম্পটই করিনি, আমি জানি ওটা ভুল হচ্ছে, অ্যাটেম্পটই করিনি। মানে আমি গামাটার কথা জানতাম না তখন। আমি অনগড বলবো, ক্লাস 10-এ আমাদের এই জিনিসটা ছিল না, ঠিক? ক্লাস 10-এ আমাদের এটা ছিল না। ক্লাস 12-এও আমাদের WBJEE, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয়, তাতে এটা ছিল, ঠিক? তো আমি WBJEE-র জন্য পড়াশোনা করি না, আমি পড়েছিলাম JEE মেন্সের জন্য, যেটা অল ইন্ডিয়া বেসিসে জয়েন্ট হয়, ঠিক? তো ওইখানে এটা সিলেবাসে ছিল না, তো আমি পড়িনি। হে। তারপর WBJEE-তে এই কোশ্চেনটা এসেছিলাম, হ্যাঁ ভুল করে দিয়ে চলে এসেছি। বললাম থাক, ভুল করিনি, মানে আমি অ্যাটেম্পটই করিনি। বললাম কোথায় ভুল টুল করলে মাইনাস হয়ে যাবে, তাই। বুঝতে পারলে? এই হচ্ছে গল্প। এটাই কি বলি আমরা? আলফা ডিকে বা আলফা নিঃসরণ, ঠিক আছে? তাহলে যখন আলফা ডিকে হয় তখন কি হচ্ছে? যে পরমাণুটা থেকে নিঃসরণ, কি বলছি, যে পরমাণুটা থেকে নিঃসরণ হচ্ছে সেখান থেকে কি চারটে, এখানে 2 কোথাও, এটা 0 হবে। সেখান থেকে কি হচ্ছে? চারটে কমছে, অ্যাটমিক মাস কমছে 4, আর অ্যাটমিক নাম্বার কমছে কত? 2। মানে পারমাণবিক সংখ্যা কমছে 2, আর পারমাণবিক ভর কমছে 4। বুঝতে পেরেছো? ইজি জিনিসপত্র। এইটা তোমাদেরকে কেউ যদি করতে পারবে, হ্যাঁ কি না বলো? দাদা আমি তো এগুলো ভুলে যাই, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো তো আমি মনেই থাকে না। তোমাদের জন্য, তার জন্য ট্রিক বলে দিচ্ছি, তাও ডোন্ট টেক চাপ, আই অ্যাম হিয়ার। বুঝতে পেরেছো? ইজি। এবার আমরা কি পড়বো? বিটা ডিকে পড়ি। বিটা ডিকে মানে বা বিটা নিঃসরণ। বিটা যদি বের হয় তখন কী হয়? বিটা যদি বের হয় তাহলে কী হচ্ছে? ইউরেনিয়াম থেকেই করবো, বা থোরিয়াম থেকে করছে। এখানে থোরিয়াম থেকে বিটা নিঃসরণ করছে, ঠিক? দেখো থোরিয়াম তো TH234, এটা কত ছিল? 90। এখান থেকে কী করছে আমরা? বিটা নিঃসরণ। তো দেখো কি হচ্ছে, বিটা আসলে হচ্ছে ইলেকট্রনের মাথায় 0, এটা হচ্ছে বিটা। মানে কি? প্রোটন একটা কমবে, আর মাস বলেছিলাম না, বিটার মাস খুবই নগণ্য হয়, বলছিলাম তো, বিটার মাস খুব, বিটা পার্টিকেলের মাস খুব নগণ্য হয়। তাই মাসটা আমরা কত ধরি? 0। মাস নাম্বার কত ধরি? 0। আর অ্যাটমিক নাম্বার কত ধরি? 1। কারণ বললাম একটা প্রোটনের যা হয় সেটাই ওর চার্জ। কিন্তু আরেকটা কথা, এটা হয় নেগেটিভে। তার জন্য এখানে কি নেগেটিভ দেওয়া আছে? হ্যাঁ ঠিক, এখানে এটা হয় কিসে? নেগেটিভে, ঠিক আছে? তার জন্য ভাবো এখান দিয়ে আসলে কি হচ্ছে? একটা ইলেকট্রন বের করছে। আসলে এটা কি হচ্ছে? একটা ইলেকট্রনকে বের করছে। বিটা নিঃসরণ মানে একটা ইলেকট্রনের বের হওয়ার মতন, ঠিক? তো একটা ইলেকট্রন যদি বের হয়, এটা 90টা কি অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা। পরমাণু কি পজিটিভ হয়? পজিটিভ। এবার কোনো পজিটিভ জিনিস থেকে যদি আমি -1 যদি বের করে নিয়ে আসি, তাহলে ওটা কি হয়ে যাচ্ছে? আরও 1 বেড়ে যাচ্ছে না? মানে তোমাদেরকে আমি সেই বলেছিলাম, মনে করো ধরো যে কোনো একটা নিউট্রাল কোনো একটা বডি আছে, এটা প্লাস, এটা নেগেটিভ, এটা মাইনাস, এটা প্লাস, এটা নেগেটিভ, তো এটা নেগেটিভ, ঠিক? এবার ভাবো আমি এখান থেকে একটা এরকম ইলেকট্রন বা এই নেগেটিভটাকে আমরা মুছে দিলাম, তাহলে এখানে কি তৈরি হয়ে গেল? একটা পজিটিভ তৈরি হলো। এটা তাহলে ধনাত্মক আধান যুক্ত হলো। কিন্তু আমরা কাজটা গেলাম নেগেটিভটাকে মুছলাম, তাই তো? তাহলে এটা ধনাত্মক আধান হলো। সেরকমই এইখানটায় কি হচ্ছে? বিটা যখন ডিকে হচ্ছে, বিটা ডিকে বা বিটা নিঃসরণের ক্ষেত্রে কি হচ্ছে? একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে? একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তাহলে এখানে কি হবে? এই
পরমাণু সংখ্যা বা অ্যাটমিক নাম্বার একটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 234টা সেম থাকবে। তারপরে হবে হচ্ছে কি এখান থেকে এক যোগ হবে, তাহলে 91 হবে। আর থোরিয়ামের বদলে হবে পোলোনিয়াম। ঠিক বললাম? ঠিক বলছি? হ্যাঁ, খোঁজেই পাওয়া যায় না ভাই। হ্যাঁ, প্যালাডিয়াম বলে, এটা না প্রোট্যাক্টিনিয়াম বলে, কিছু একটা বলে, এটা তৈরি হচ্ছে। বুঝতে পারলে? তাহলে বিটা ডিকেতে কি হচ্ছে, একটা করে ইলেকট্রন বেরোচ্ছে। ইলেকট্রন বেরোনো মানে তোমরা মনে রাখবে, যখন বিটা ডিকে হবে বা বিটা নিঃসরণ হবে, তখন আমরা কি করব, নিচের যে সংখ্যাটা বা অ্যাটমিক নাম্বার 1 বাড়াবো। আর যখন আলফা ডিকে হবে তখন আমরা মাস নাম্বার বা যেটাকে বাংলায় বলা হচ্ছে গিয়ে ভর সংখ্যা 4 কমাবো আর অ্যাটমিক নাম্বার 2 কমাবো। বুঝতে পারছো? এটা আমরা লিখে দিচ্ছি। এটাকে কি বলছি আমরা, বিটা ডিকে। কি বলি? বিটা ডিকে বা কি বলি, বিটা নিঃসরণ। ঠিক আছে, বা বিটা নিঃসরণ। এবার হচ্ছে কি আমরা পড়বো গামা নিঃসরণ করলে কি হয়। গামার আমরা পড়লাম যে গামার নিঃসরণ করলেও, গামা যদি বেরোয়ও, তার প্রথমত কোনো আধান হয় না, সেকেন্ড তার কোনো মাসও হয় না। মাস মানে কোনো, যদি গামা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা চুম্বকীয় তরঙ্গ, তার জন্য গামা যখন ডিকে হয় বা গামা যখন বের হয়, তখন সেটা তার পরমাণুতে যে পরমাণুটা আছে সেটা সেমই থাকে। তাহলে হচ্ছে থোরিয়াম, ঠিক আছে, 90 এটা আছে। তাহলে এখানে কি থাকবে, এখানে কি হবে, যদি গামা ডিকে হয় তাহলে গামা 00 প্লাস থোরিয়াম 234 90 থাকবে, সেম টু সেম থাকে। গামার ডিকেতে কোনো কোনো পরিবর্তন হয় না, কার মৌলটার কোনো পরিবর্তন হয় না। ইজি জিনিসপত্র। হ্যাঁ, আমাদের পরীক্ষায় কী দিয়েছিল আমি বলবো? আমাদের পরীক্ষায় দিয়েছিল, দেখো, ধর যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের কত বললাম 238, আর কি বলেছিলাম 92। ঠিক, এবার এখান থেকে বলেছে আমাকে, এইখান থেকে জিজ্ঞাসা করেছে, এখান থেকে প্রথমে একটা আলফা ডিকে হয়েছে, ঠিক আছে, আমাদের পরীক্ষা এটা ছিল, তোমরা ওটা পারবে। আলফা ডিকে হলে কি হয়, ইজি, মাস নাম্বার থেকে কি 4 কমবে, হ্যাঁ, আর কি এটা কি বলে, অ্যাটমিক নাম্বার থেকে 2 কমবে, মাস নাম্বার মানে হচ্ছে গিয়ে, আবার বলছি ভাই, সরি ফর দিস, আমি বলতে চাইছি যে মাস নাম্বার মানে হচ্ছে গিয়ে ভর সংখ্যা থেকে কত কমছে, 4 কমছে। আর অ্যাটমিক সংখ্যা বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা থেকে 2 কমছে, যখন আলফা ডিকে হচ্ছে বা আলফা নিঃসরণ হচ্ছে। এবার ধর এটা তাহলে কি তৈরি হচ্ছে, থোরিয়াম তৈরি হচ্ছে। এবার বলছে এটাকে আমরা বিটা ডিকে করেছি। এবার বলেছিল আমাদের কোশ্চেনে ছিল, প্রথমে আলফা ডিকে করালো, তাহলে থোরিয়াম তৈরি হলো। এবার জিজ্ঞাসা করেছিল এটা আমরা বিটা ডিকে করিয়েছি, বিটা ডিকে করলে কি হয়, এখান থেকে বিটা ডিকেতে সবসময় আমি জানি 9, এইটা মানে পারমাণবিক সংখ্যা সবসময় 1 যোগ হবে। তাহলে কি হবে দেখো, ও ভাই সাহেব সরি, E0 - 1, ঠিক। এতে তাহলে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা 1 যোগ হচ্ছে, তাহলে এটা তৈরি হচ্ছে, এইটা আর 91, তাহলে এটা কি তৈরি হচ্ছিল, এই যে প্রোট্যাক্টিনিয়াম বা হ্যাঁ, এটা তৈরি হচ্ছে। এবার বলেছে এটার আমরা গামা ডিকে করিয়েছি। এবার এটাকে কি বলেছে, এটা আমরা গামা ডিকে বা যেটাকে বলে গামা নিঃসরণ করেছি। ঠিক আছে, তাহলে গামা নিঃসরণ করলে কি হবে, এটাই থাকবে, তাই তো, হ্যাঁ কি না, এটাই থাকবে। এই কোশ্চেনটা তোমাদের দাদা পারেনি, তোমার মনে হয় আমি তোমাদেরকে পড়ানোর যোগ্য মনে হয় তোমাদের? আমার তো মনে হচ্ছে না ভাই, এই কোশ্চেনটা নাকি আমি পারিনি। ভাই সাহেব আমি পড়াশোনাই করিনি, কি ডং করতে গেছিলাম পরীক্ষা দিতে, এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার ছিল। তাহলে এই কোশ্চেন, এই অপশানটা মানে অপশান ডিতে না কতটা একটা ছিল, আমি ছেড়ে দিয়েছিলাম যে ভাই সাহেব গামা, এই দেখো আমি এই দুটো জানতাম, আলফা ডিকে আর বিটা ডিকে করলে কী হয় আমি মনে ছিল। এবার গামা ডিকেটা আমি পড়ে যাইনি, কী হবে পরীক্ষায় থরি দেবে, বলেছি না, যেটা মনে হবে যে পরীক্ষায় ধরি দেবে সেটা তো সবসময় পরীক্ষায় দেয়,
বোঝা গেছে? এবার তোমরা একটা শর্ট নোট বানিয়ে নিতে পারো, যদি আলফা ডিকে হয় তাহলে মাস নাম্বার থেকে 4 বিয়োগ করব এবং অ্যাটমিক নাম্বার থেকে 2 বিয়োগ করব। আমি এটাকে আর বাংলায় বলছি না, ঠিক আছে? আর যদি বিটা ডিকে হয়, বিটা ডিকে বা বিটা নিঃসরণ হয়, তাহলে শুধুমাত্র পারমাণবিক সংখ্যাতে 1 যোগ করব এবং মাস নাম্বার বা ভর সংখ্যা সেম থাকবে। আর লিখবে যদি গামা ডিকে হয়, এটা পুরো নাম্বার লিখবে, হ্যাঁ? যদি গামা ডিকে হয় তাহলে কি হয়, কোনো পরিবর্তন দেখা যায় না। যদি গামা ডিকে হয় তাহলে কোনো পরিবর্তন দেখা যায় না। ইজি জিনিসপত্র, এটা কোনো, এটা একটা মানে চ্যাপ্টারটা ভালো, কি ইজি জিনিস না? হ্যাঁ, এটার জন্য আমাদের মনে হয় 1 মার্কস দিয়েছিল তখন, ভাই ইস পেটে আসেনি। ভাবো আমার র্যাঙ্কটা তাহলে একটু ভালো হতো, একটু ভালো ব্রাঞ্চ পেয়ে যেতাম। ঠিক আছে, অসুবিধা নেই, আর কি করা যাবে। হ্যাঁ, এবার কি পড়বো? এবার রাজীব দাদা তোমাকে যে আরেকটা নতুন যে ফটোটা দিয়েছে সেটা আবার লাগাও এখানে। কি দেখো, তেজস্ক্রিয়তার ব্যবহার কি আছে? তেজস্ক্রিয় একটা দেখো, একটা কলম আছে তেজস্ক্রিয় মৌল, আর ওই পাশে আছে তেজস্ক্রিয়ের ব্যবহার। তেজস্ক্রিয় মৌল কি? ফার্স্ট হচ্ছে কি তেজস্ক্রিয় কার্বন, কি কাজে ব্যবহার করা হয়? জীবাশ্ম প্রাচীন বস্তুর বয়স নির্ধারণে সালোকসংশ্লেষ সম্পর্কে তথ্য জানতে। মানে কি? সেই কার্বন ডেটিং কথাটার নাম শুনেছো? কার্বন ডেটিং, মানে বলে না আমরা এই কোনো একটা জীবাশ্ম পেয়েছি, জীবাশ্ম বা কোনো একটা ফসিলস পেয়েছি, তার আমরা কার্বন ডেটিং করছি। মানে কার্বনের সাথে ডেট করছে, ওটা না, মানে হচ্ছে গিয়ে ওটাকে একটাভাবে ওটার সাথে রিয়াক্ট করিয়ে ওটা কত বছর পুরনো সেটা জানছে, বুঝতে পারছো? তোমাদের পরে তোমরা যখন ক্লাস 12 উঠো তখন কাইনেটিক কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্স বলে একটা চ্যাপ্টার থাকে ক্লাস 12-এ। তো সেখানটায় তোমরা এই কার্বন ডেটিংয়ের সম্বন্ধে পড়বে, বুঝতে পেরেছো? আমি তাই আর বেশি গভীরে যাচ্ছি না। নেক্সট কি? তেজস্ক্রিয় ফসফরাস। লিউকোমিয়া রোগের চিকিৎসায় মস্তিষ্কে টিউমারের সঠিক অবস্থান নির্ণয় এই যে তেজস্ক্রিয় ফসফরাস কাজে লাগে। নেক্সট কি আছে? তেজস্ক্রিয় আয়োডিন কী করতে লাগে? থাইরয়েড রোগ নির্ধারণ ও চিকিৎসাতে এটা কাজে লাগে। নেক্সট কি? তেজস্ক্রিয় সোডিয়াম কিসে লাগে? হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য, হার্টের ক্রিয়াকৌশল ঠিকঠাক আছে কিনা তার জন্য। তারপর হচ্ছে কি? তেজস্ক্রিয় কোবাল্ট ও তেজস্ক্রিয় সোনা কিসের জন্য? ক্যান্সারের চিকিৎসায় তেজস্ক্রিয় সোনা ও তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পৃথিবী ও অন্যান্য ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় তাই একে ইউরেনিয়াম ঘড়িও বলে। কি? ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম এটা কি হিসেবে ব্যবহার করা হয়? কোনো ধরা যে পুরনো অনেক জিনিসপত্র, ধরা যে কোনো হাড় বা কিছু, ওটারও ঠিক বস্তুর কত বয়স এটা হয়েছে, এটার বয়স কতটা হয়েছে সেটা তুমি বের করতে পারবে যখন তোমরা কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়ে নেবে, তখন দেখতে হবে যে হেভি জিনিসটা, ঠিক আছে? তার জন্য এটাই কি বলা হয়? ইউরেনিয়াম ঘড়িও বলা হয়। নেক্সট কি? তেজস্ক্রিয় কি লেখা? আমেরিসিয়াম মানে AM, ঠিক? এরা কি? স্মোক ডিটেক্টর। স্মোক মানে কি? ধোঁয়া ডিটেক্ট করতে, ঠিক? নেক্সট হচ্ছে কি? তেজস্ক্রিয় জিঙ্ক, তামা ক্যালসিয়াম কৃষি বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় এটা কাজে লাগে, ঠিক আছে? এইগুলো কিছু বোঝানোর নেই, তাই আমি এটা বেশি ইয়েভাবে বললাম না, এটা নর্মালি পড়িয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো নিউক্লিয় শক্তি। এবার আমরা পড়বো ভর বিচ্যুতি কাকে বলে। কি? ভর বিচ্যুতি, বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মাস ডিফেক্ট। এটাকে কাকে বলে? দেখো কি হয়, আমাদের ধরো যে কোনো একটা পরমাণু আছে, ঠিক আছে? কোনো একটা পরমাণু আছে, ধরো যে আমরা হিলিয়ামের পরমাণু ধরে নিলাম, এখানে 4 এটা 2 হয়, তাই তো? এরকম হয় তো হিলিয়ামের পরমাণু। তো হিলিয়ামে এইটা হচ্ছে ওর মাস নাম্বার। কি এটা কি বলছি আমরা? মাস নাম্বার, বা যেটাকে আমরা বলি বাংলায় বলি এটাকে কি বলি? ভর সংখ্যা। হ্যাঁ, তো ভর সংখ্যা মানে কি? নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রনস, আর এইটা হচ্ছে কি? নাম্বার অফ প্রোটনস। তাহলে দুটো প্রোটনস আছে, আর নিউট্রন সংখ্যা কটা আছে? নিউট্রন কটা আছে এখানে? নিউট্রন আছে 4 - 2 = দুটোই নিউট্রন আছে, ঠিক আছে? তো এখানে আমরা বলি যে কোনো একটা হিলিয়ামের অ্যাটমের ভর সংখ্যা হচ্ছে গিয়ে 4, ঠিক? এবার আমরা দেখতে পাই আসলে তো এটা আরও বেশি কম হয়, জানো তো? আমরা যেরকম
10⁻⁻27 এরকম এরকম ইউনিটে থাকি আমরা, কেজি, 10⁻⁻27 কেজি, অনেক ছোট, অনেক কম মাস, তাই না? তো এইটার জন্য আমরা একটা আলাদা একটা ইউনিট ইউজ করি যেটাকে আমরা বলি 1 AMU। কি বলি যেটাকে আমরা? AMU, বা এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। এটা কি করতে ব্যবহার হয়? এটা ব্যবহার হয় যাতে আমরা যাতে আমরা এই অ্যাটমিক যে মাসগুলো হয়, যাদের এই অ্যাটমের যে মাসগুলো হয় সেগুলো আমরা যাতে ডিকটেট করতে পারি। এবার এই অ্যাটমিক মাস ইউনিট, 1 অ্যাটমিক মাস ইউনিট হিসেবে ইজ ইকুয়াল টু আমরা জানি 1.6 × 10⁻⁻27 কেজি। 1.6 × 10⁻⁻27 কেজি বা একটা প্রোটনের ভরের প্রায় সমান, ঠিক? এবার ভাবো যদি এবার এখানে আমরা কি দেখতে পাই, তাহলে ভাবো এই গল্পটা আমরা এখান দিয়ে আমরা রিসার্চের মাধ্যমে বা যখন ওজন করি কোনো একটা হিলিয়াম অ্যাটমের, তখন সেটার মাস বেরোয় হচ্ছে গিয়ে, সেটার ভর বেরোয় 4.0 কত এক সেকেন্ড কই গেল ভাই, 4.0015 AM, 4.0015 AM। ঠিক আছে, এটা হচ্ছে কি যখন আমরা রিসার্চের মাধ্যমে এটার মাস পাই। হ্যাঁ, এবার দেখো এখানে কিসের ভর আছে? ইলেকট্রনের ভর আমরা ধরি না। কিসের ভর আছে? এখানে আছে হচ্ছে কি একটা প্রোটনের ভর আছে, আর একটা কিসের ভর আছে? নিউট্রনের। প্রোটন সংখ্যা কত? 2টো, আর নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যাও 2টো। তাহলে এই ভরটার মান কত হওয়া উচিত? 2 × প্রোটনের ভর, মাস অফ প্রোটন, প্লাস 2 × মাস অফ নিউট্রন। এটা বলতে পারি এটার ভর এইটা হওয়া উচিত। তো 2 × মাস অফ প্রোটন প্লাস 2 × মাস অফ ইলেকট্রন, এই মাস অফ নিউট্রন, এই জিনিসটা লিখতে পারি তো আমরা। এবার ধরো যে এখান থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে কি হচ্ছে? মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন ইন AMU তো করছি। তাহলে এবার আমরা জানি যে মাস অফ প্রোটন হয় হচ্ছে কি AMU ইউনিটে কত হয়? কই গেল? 1.0078728 AMU, ঠিক আছে? প্লাস এটা AMUতে হচ্ছে, হ্যাঁ AMU অ্যাটমিক মাস ইউনিট, প্লাস আরটা কি, আর নিউট্রনের ভর হয় হচ্ছে গিয়ে AMU ইউনিটে 1.00867 AMU, 8 AMU। এটার মান কত বেরোচ্ছে দেখো? 2 গুণ এই দুটো যোগ করো, 5 হাতে আমার 1, ঠিক আছে? 2 আর এখানে হচ্ছে কি 8 9 হাতে আমার 1, তাই তো? হাতে আমার 1, আর কি 8 আর ইয়েতে যোগ করলে হয় 15 আর 1 6, হাতে আমার আবার 1, এখানে 1 হলো, এখানে 0 হলো, এখানে পয়েন্ট, এখানে 1, সরি এখানে 2, তাই তো? হ্যাঁ, এবার দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত বেরোচ্ছে? 4.02, সরি আমি একটু গুণে একটুখানি কাঁচা আছি, ঠিক আছে, সরি। কত হচ্ছে? 0 পয়েন্ট হাতে আমার 1, ওখানে হচ্ছে গিয়ে কত হচ্ছে? 18 18 1 হচ্ছে 19, হাতে আমার 1, 16 দুগুণি 6 দুগুণি 12 12 আর 1 হয় 13, হাতে আমার 1, 2 1 2 2 আর 1 কত হচ্ছে? 3, ঠিক আছে, ঠিক হ্যাঁ। তারপরে 0.4 এই ভ্যালুটা বেরোচ্ছে, মানে কত বেরোচ্ছে? 4.0339, 4.0339, ঠিক করলাম? 0339 বেরোনো উচিত। ঠিক আছে, 03319 এখানে বলছে, হ্যাঁ ওটাই হবে মেবি, ঠিক আছে। শোনো দেখো এখানে কি হচ্ছে, আসলে কত ভর আসা উচিত ছিল? এই ভরটা আসা উচিত ছিল। এটা আমরা রিভার্সভাবে বললাম যে আমরা এইখানে কিসের ভর গুনি? আমরা গুনি হচ্ছে কি একটা প্রোটন আর নিউট্রনের ভর, ঠিক আছে? ভর যে এই দুটো পেন, এই দুটো পেন, এবার এই দুটো পেনকে আমরা যে একসাথে ওজন করছি তখন এটার মান একটা আসছে। এবার এই দুটো পেনকে ধরা যে আলাদা আলাদা করে ওজন করে তারপর যখন যোগ করছি তখন এটার মান আলাদা আসছে। কেন হচ্ছে এটা? তাই তো বুঝতে পারছো গন্ডগোলটা কোথায়? দেখো এইটা
আলাদা আলাদা করে যখন যোগ করছি, এটা আলাদা আলাদা করে যখন যোগ করছি, আর এইটা যখন একসাথে ওজন করছি তখনের মান। বুঝতে পারছো? নিউক্লিয়াসের ভিতরে ধর যে এই হিলিয়াম পরমাণুটাকে আমরা ধরে ওজন করছি দাঁড়িপাল্লায়, তখন এটার মান হয় 4.0015 AMU, ঠিক? কিন্তু যখন আমরা জানি এখানে প্রোটন আর নিউট্রন আছে, আর কিছু নেই, হ্যাঁ প্রোটন আর নিউট্রন আছে, আর কিছু নেই, তাহলে দুটোই প্রোটন দুটোই নিউট্রন আছে, সেগুলোকে যোগ করে দুটোর মাস বের করি, দুটোকে 2 দিয়ে গুণ করে যোগ করে দিই, তাহলেও তো মাসটা আসা উচিত ছিল, কিন্তু আসছে না। অনেকে বলে দাদা তুমি ইলেকট্রনের মাস নাওনি তার জন্য আসছে না। আরে বাবা, ইলেকট্রনের মাস নিলেও তো এটা আরও বেড়ে যাবে। বুঝতে পারছো আসলে কি হচ্ছে গন্ডগোলটা? ইলেকট্রনের মাস নিলে তো এটা আরও বেড়ে যাবে না। গন্ডগোল তো না যে এইটা কমে গেছে, এইটা যদি কমে যেত তাহলে তোমরা বলতে পারছো দাদা তুমি ইলেকট্রনের মাস নাওনি বলে তার জন্য। না না, গল্প হচ্ছে কি যেটা আমরা এক্সপেরিমেন্ট করি, যেটা আমরা দাঁড়িপাল্লায় এই হিলিয়ামের যে পরমাণুটা যখন মাপছি তখন ভ্যালু আসছে কম, কিন্তু যখন আমরা দুটোকে আলাদা আলাদা করে যখন মাপছি, যখন দুটোকে আলাদা আলাদা করে মেপে যখন যোগ করছি তখন ভ্যালু আসছে বেশি। এবার কেন এই যে এতটা যে এনার্জি, কতটা এনার্জি দেখো, কতটা এনার্জি দেখো, যদি 3.19 এটাকে 15 দিয়ে যদি বিয়োগ করে কত হচ্ছে 304, তার আগে একটা 0 হবে। দেখো এই যে এত এমইউ যে মাস কত মুচ্ছি, হ্যাঁ এতটা কত 0.0304 AMU। এই যে এতটা AMU বা এতটা যে মাস, ওই মাসটা কোথায় গেল? এই যে জিনিসটা যে হয় এটাকেই আমরা বলি হচ্ছে কি মাস ডিফেক্ট বা বলি ভরচ্যুতি, বা কি বলি ভরচ্যুতি। বুঝতে পারছো? এটাকে কি বলি ভরচ্যুতি। এবার মাসটা কোথায় যায়? এই যে এটা কোথায় যায়? এইটা খরচা হয় হচ্ছে গিয়ে, এই জিনিসটা যে খরচা হয় সেটা কোথায় খরচা হয় সেটা আমি বলছি। যেমন আইনস্টাইন সাহেব ছিলেন, জানো তো? আইনস্টাইনের নাম নিশ্চয়ই শুনেছো। যা শোনোনি ভাই গেট লস্ট, বেরিয়ে যাও ভাই, তোমাদেরকে বেঁচে থেকে লাভ নেই ভাই, আমি বলছি। যা আইনস্টাইনের নাম শোনোনি তারা গেট লস্ট, বেরিয়ে যাও ভাই, দরকার নেই আমার ভিউজের, ঠিক আছে? যা শুনেছো তাদেরকে বলছি, ঠিক আছে? এবার আইনস্টাইন বাবু এলেন, আইনস্টাইন একটা ফর্মুলা দিলেন এখানে, যেটা আমরা জানি E = mc², mc²। এটাকে আমরা কি বলি? ভরের নিত্যতা সূত্রও বলি। এটাকে আমরা কি বলি? দাঁড়াও এক সেকেন্ড। ভরের নিত্যতা সূত্র বলি তো এটাকে, ও ভাই, হ্যাঁ ছাড়ো, হ্যাঁ ভরের নিত্যতা সূত্র বলি এটাকে মেবি। এখানে দেখো আসলে কি জিনিসটা হচ্ছে, এইখানে আমাদের এই যে মাসটা যে এই ফর্মুলাটাতে কি দেখানো হয়েছে, এই ফর্মুলাটায় দেখানো হয়েছে যে মাসটা যে আমাদের কমেছে, যে মাসটা এতটা মাস যে কমেছে, ওই মাসটা কোথায় গেছে? এই এতটা মাস এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। কিসে কনভার্ট হয়েছে? এখানে ই হচ্ছে গিয়ে এনার্জি, ই ফর এনার্জি, বা যেটাকে আমরা বলি শক্তি, ঠিক আছে? এম হচ্ছে গিয়ে মাস বা ভর, সি হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, ঠিক আছে? সি হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট। তো এখানটায় কি দেখিয়েছে যে মাসটা যেটা আছে সেটা কিসে কনভার্ট হচ্ছে? এনার্জিতে। এনার্জিটা কি কাজ করছে দাদা আসলে? তুমি যে এতটা যে মাসটা চলে গেল, ডিফেক্টটা যে হলো, এনার্জিটা আসলে কাজটা কি করছে? এনার্জিটা তো বেরোবে, মানে এরকম না যে আমরা কাউকে হিট দিচ্ছি, হিট দেওয়ার মাধ্যমে কি হচ্ছে? আমরা এনার্জি লস করছি, কিন্তু গরম তো হচ্ছে, জলটা তো গরম হচ্ছে, তাই না? সেরকমই এনার্জিটা কাজটা কি করছে? এনার্জিটা কাজ করছে এই যে ভাবো অনেকগুলো যে প্রোটন আছে, ঠিক আছে, অনেকগুলো যে নিউট্রন আছে, সেগুলোকে একটা ছোট পরমাণুর মধ্যে বেঁধে রাখার কাজ করছে হচ্ছে গিয়ে এই এনার্জিটা কাজ কি করছে? এই এতগুলো যে প্রোটনের কি করো ভাবো তুমি, প্রোটন আর প্রোটন তোমার মনে হচ্ছে কখনো দুটো পজিটিভ চার্জকে একসাথে তুমি বেঁধে রাখতে পারবে? বুঝতে পারছো? আমরা কি জানি সবসময় পজিটিভ সবসময় কি করে? রিপেল করে বা বিকর্ষণ করে। এইখানটা আমরা একটা ছোট নিউক্লিয়াস মানে জানো নিশ্চয়ই,
ছোট একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা কি করছি, এক প্রোটনকে বেঁধে রাখছি, প্রোটনটাকে বেঁধে রাখছি। বা এখানে আরও প্রোটন হতে পারে, যেরকম কার্বন হতে পারে, কার্বনে 7-8টা প্রোটন হয়, ঠিক আছে, আরও ইউরেনিয়াম অত অত বড় বড় অনেক বেশি প্রোটন হয়। এই যে এগুলোকে যে বেঁধে রাখছে, এই এনার্জিটাকেই বলি আমরা হচ্ছে গিয়ে কি বলি, বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয় বন্ধন শক্তি। কি বলি, নিউক্লিয় বন্ধন শক্তি, বুঝতে পেরেছো? বা ইংলিশে বলি বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস। বেঁধে রাখাটাকে কি বলি, বন্ধন করা। এই যে বেঁধে রাখছে সেটাকে আমরা কি বলি, বন্ধন করা, বুঝতে পারছো তো? আর এই যে এতগুলো যে পজিটিভ চার্জ বা এতগুলো যে নিউট্রনকে একসাথে যে বেঁধে রাখছে, সেই বেঁধে রাখার যে এনার্জিটা, সেটাকে আমরা কি বলি, নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে বুঝতে পারলে এই যে মাস যে ডিফেক্টটা হচ্ছে বা এই যে ভরটা কোথায় যাচ্ছে, শক্তিতে কনভার্ট হচ্ছে। যেই শক্তিটা কি কাজ করছে, এই পুরো নিউক্লিয়াসটাকে বেঁধে রাখছে একসাথে, নিউক্লিয়াসটাকে একসাথে বেঁধে রাখছে। গট ইট? খুব সুন্দর জিনিস না? দেখতে পাচ্ছি এখানে আসলে মাস, ভাবো মাস জিনিসটা কি সুন্দর, মাস এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, মাস বা ভর এনার্জিতে কনভার্ট হচ্ছে, বুঝলে? এবার তোমাদের আর 2-3টে ফ্যাক্ট বলি তোমাদের মাথা ঘুরে যাওয়ার জন্য, এগুলো তোমাদের কোনো কাজে লাগবে না, এইটা কাজে লাগবে এখন যেটা বলেছিলাম, এতক্ষণ কাজে লাগবে, এরপরে যেটা বলছি একটু কম কাজে লাগবে। এই যে নিউক্লিয়ার শক্তি, ঠিক আছে, পৃথিবীতে যত শক্তি আছে বা যত অ্যাট্রাকশন বল বা রিপেল বল আছে, বল মানে ওই যে ধর যেরকম আমরা পড়েছি না প্রথমে কুলম্বের সূত্র থেকে, যেটা চার্জদের মধ্যে যে শক্তি আছে, বা বলদের মধ্যে যেটা গ্র্যাভিটেশন পড়েছি, গ্র্যাভিটেশনাল ফোর্স, বা চার্জদের মধ্যে যে ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে, ইলেকট্রোমোটিভ বলছি কেন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইংলিশে ওটাকে বলে, বাংলায় কী বলে আমি জানি না। সেরকমই এই যে নিউক্লিয়ার শক্তি হচ্ছে কি, পৃথিবীতে যত শক্তি আছে সব থেকে বেশি শক্তি লাগে হচ্ছে কি নিউক্লিয়ার শক্তিতে। সব থেকে বেশি শক্তি কিসের লাগে, নিউক্লিয়ার শক্তি সব থেকে বেশি শক্তি লাগে। এই জিনিস না, এখানে যে অ্যাট্রাকশন বলটা খুব বেশি হয়, কারণ তোমাকে আমি যেটাই বলছিলাম যে ভাবো দুটো পজিটিভ চার্জকে একসাথে রেখে দিচ্ছে, আর জায়গাটাও ভাবো কত টাইনি হবে, কত ছোট জিনিস জায়গাটা, বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে গল্প, এটাই মাস ডিফেক্টের আসল কারণ। মাস ডিফেক্ট হয়ে কোথায় যাচ্ছে শক্তিটা, বন্ধন শক্তি করতে এটা কাজে লাগছে। এটার এবার একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা দেখো এখানে দিয়েছে, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলোর ভর হ্রাসের ফলে ভর ও শক্তির তুল্যতা সূত্র থেকে প্রাপ্ত, ভর ও শক্তির তুল্যতা সূত্র এটাকে বলে, ঠিক আছে, থেকে প্রাপ্ত যে বিশেষ শক্তির দ্বারা নিউক্লিয়নগুলি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। বুঝতে পারছো? যে বিশেষ শক্তি দ্বারা নিউক্লিয়নগুলো বা নিউক্লিয়াসটা এখানে বন্ধন থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি। বা এখানে আরও অন্যভাবেও বলেছে, নিউক্লিয়াসকে ভেঙে ও নিউক্লিয়নগুলিকে, নিউক্লিয়ন কাকে বলে, প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন। প্রোটন আর নিউট্রনকে একসাথে কি বলা হয়, নিউক্লিয়ন, ঠিক আছে। নিউক্লিয়নগুলিকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসেবে, এখানে বলতে চাইছে ধরো যে কোনো একটা এরকম কোনো একটা নিউক্লিয়াস আছে, সেটাকে তুমি খুলতে, মানে এই শক্তিটাকে খুলতে যে পরিমাণ শক্তি লাগবে তাকেই আমরা এখানে বন্ধন শক্তি বলছি। এটা উল্টোভাবে বলছি, সেম জিনিস, তাই না? এই হচ্ছে গল্প। হ্যাঁ, এখানে কি বলা আছে দেখো, এই সিটাকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে যদি কনভার্ট করি তাহলে কি হয়, সিটা হচ্ছে স্পিড অফ লাইট, তো এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারি। কিরকম ভাই, পুরোটাকে ধরো যে এমটা আগে আমাদের ছিল হচ্ছে কেজি থেকে আমরা প্রথমে এএমইউতে কনভার্ট করবো, কেজি থেকে কিসে কনভার্ট করবো, এএমইউ। আমি তোমাকে বললাম যে 1 AMU ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻20 -27 কেজি, ঠিক আছে। এটাকে এখানে কনভার্ট করব, তারপর স্পিড অফ লাইটটাকে লিখবো। এসব করার পরে এইটার একটা সিম্পল একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে E ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। কি আসে, পুরোটা মানে এই পুরোটার ইউনিট কত হয়, এই পুরো জিনিসটার ইউনিট কত হয়, মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে ইউনিট অফ এনার্জি। কার ইউনিট অফ এনার্জি মানে 1 ইলেকট্রন ভোল্ট এখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6
ইন্টু 10⁻⁻19 জুল হয়। 1.6 ইন্টু 10⁻⁻19 জুল হয়। যেহেতু আমরা এটাকে জুলে লিখতে চাইছি না, আমরা কেন চাইছি না, ইচ্ছা, বেশ চাপ নেই অনেক জীবনে, আমরা এটাকে চাই কারণ এটা একটু লেখাটা একটু সুন্দর আসে। এখানে দেখেছো কি খারাপ একটা নাম্বার আসছে, তার জন্য আমরা এখানে কিসে লিখছি, ইলেকট্রন ভোল্টে লিখছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটা পুরোটা কিসে আছে, ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে গিয়ে এখানকার কথা। এবার আমরা কি পড়বো, এবার পড়বো হচ্ছে গিয়ে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন। কি পড়বো, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন। সেটা কি হয় দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। আজকে দেখো ভিএফএক্স টিএফএক্স তোমাদের জন্য লাগিয়ে ঠাগিয়ে নিয়ে এসছে, পুরো বাহুবলী টাইপস ভিএফএক্স দেখতে পাবে, দেখবে, দেখো দাঁড়াও, তোমাকে আসলে কি হয় আমি তোমাকে বোঝাচ্ছি। এবার হচ্ছে গিয়ে আমরা পড়বো হচ্ছে গিয়ে নিউক্লিয় বিভাজন। দেখো তোমরা এখানে কি হয় দেখো, আসলে ধর যে একটা নিউক্লিয়াস আছে, নর্মাল একটা নিউক্লিয়াস আছে, ধর যে ইউরেনিয়ামের কোনো একটা নিউক্লিয়াস আছে, এইটাকে আমরা কোনো একটা নিউট্রন দিয়ে, ধর যে একটা নিউট্রন দিয়ে এটার উপরে ছুঁড়ে মারলাম, একটা নিউট্রন আমরা যেরকম পেন ছুঁড়ে মারি না, এরকমভাবে ছুঁড়ে মারলাম, ঠিক আছে। এবার এইটা কি করে, এটাকে ছুঁড়ে মারার ফলে এইটা দুভাগে বিভক্ত হয়ে যায়, দুভাগে ভেঙে যায়। কীরকমভাবে, এদিকে একটা, এরকম একটা, মানে একটা বড়, এটা একটা বড় অণু ছিল, বড় পরমাণু ছিল, বড় পরমাণু থেকে দুটো ছোট পরমাণুতে কনভার্ট হয়ে যায়। কিসে একটা হচ্ছে গিয়ে বেরিয়াম, আরেকটা হয় হচ্ছে গিয়ে ক্রিপ্টনে, ক্রিপ্টনে কনভার্ট হয়ে যায়। এবার এই যে দেখো দুটো একটা বড় অণু থেকে যে দুটো ছোট অণুতে কনভার্ট হলো, আরও কি তৈরি হয়, তিনটে নিউট্রন তৈরি হয়। এটা যে কনভার্ট হলো, এইটার ফলে একটা এনার্জি রিলিজ হয়। কি রিলিজ হয়, এনার্জি রিলিজ হয়। বুঝতে পেরেছো? এটা এখানে গেল, তার ফলে ধর যে কোন এনার্জি রিলিজ হয়, যে আমাদের যে নিউক্লিয়ার এনার্জি যেটা ছিল আগে, যেটা ছিল ওই যে বলো না বন্ধন শক্তিটাই এখানে রিলিজ হচ্ছে, এবং একটা ধামাকাদার একটা বিস্ফোরণ হয়। ধামাকাদার বিস্ফোরণ, দুটো কথা মানেই এক, ওই ওরকম কিছু একটা হয়। বুঝতে পেরেছো? এবার যখন আবার এই ক্রিপ্টনও এটা এরকম ভাঙবে, এদিকে এটাও ভাঙবে, এটাও আবার ভাঙবে, মানে এইখান থেকে তিনটে নিউট্রন ধর এখানে মারলো, এটাতে মারলো, আবার এইগুলো যে ছোট ছোট হবে সেগুলো আবার ভাঙবে। এরকম হই একটা চেন রিয়াকশান স্টার্ট হয়, এরমভাবেই একটা চেন রিয়াকশান স্টার্ট হয়। এবং এরমভাবে আমরা যে অ্যাটমিক বোম তৈরি হয়, এই জিনিসটা দিয়ে অ্যাটমিক বোম তৈরি হয়। এই জিনিসটাই বলা হয় নিউক্লিয় কি বলা হয়, বিভাজন তো, হ্যাঁ একদম, নিউক্লিয় বিভাজন, বা ইংলিশে বলা হয় নিউক্লিয়ার, স্পেলিং ঠিক লিখছি, হ্যাঁ, নিউক্লিয়ার ফিশন। কি বলা হয়, নিউক্লিয়ার ফিশন। বুঝতে পারলে? তোমাদের জন্য আমি একটা অ্যানিমেশন নিয়ে এসেছি, রাজীব দাদা আশা করি ঠিকঠাক লাগিয়ে দেবে। দেখো রাজীব দাদা প্লিজ, রাজীব দাদা ভালো এডিট করে, ঠিক আছে। দেখো খুব কষ্ট করে নিয়ে এসেছি, ঠিক আছে। দাঁড়াও আমি তোমাদেরকে এইখানটা একবার এনে নিই জিনিসটাকে। এনেছি। দেখো রাজীব দাদা, স্টার্ট ইট, 1 2 3 হিয়ার উই গো। দেখো পরমাণু এলো, মানে আবার পজ, রাজীব দাদা পজ, কদে পজ করবে রাজীব দাদা, ওই 1:23 পজ করবে। হ্যাঁ, রাজীব দাদা যে করছে সে বুঝতে পেরে যাচ্ছে, আমি বলছি, ঠিক আছে। দেখো এখানে প্রথমে কি হলো রাজীব দাদা, আবার একবার চালাবে। হ্যাঁ, দেখো 5 সেকেন্ড ওখান থেকে মাইনাস করো, মানে 1:18 থেকে চালাও। এটা কি বলছে দাদা আমি বুঝতে পারছি না, যে এডিট করছে বা রাজবীর দাদা বুঝতে পারছে। দেখো এইখানে একটা এরকম নিউট্রন একটা আসছে, আর বড় একটা অ্যাটম আছে। এবার নিউট্রনটাকে ওইখানে মারবো। এবার 1 2 3 স্টার্ট। দেখো মারলাম, ওটা এবার ভাঙলো, ঠিক আছে। দেখো ওটা আবার অন্যগুলোকে অ্যাক্টিভ করলো, এবং দেখো একটা চেন রিয়াকশান স্টার্ট হলো, এবং একটা চেন রিয়াকশান চলতেই থাকলো। এটাকেই বলা হয় নিউক্লিয়ার ফিশন। বুঝতে পেরেছো? এই চেন রিয়াকশানটা, এই যে শৃঙ্খলটা চলতেই থাকছে একটার পর একটা, এটাকেই বলা হয় নিউক্লিয়ার ফিশন, ঠিক আছে। এইটাকেই দিয়ে আমরা কি করি, এই যে শক্তি হচ্ছে, এইটাকে দিয়ে আমরা অ্যাটমিক বোম তৈরি করি। এরমভাবেই আমরা অ্যাটমিক বোম তৈরি করি। বুঝতে পেরেছো? যেরকম
অ্যাটমিক বোম কোথায় কোথায় পড়েছে সবাই নিশ্চয়ই জানবে, হিরোশিমা নাগাসাকি এই দুটোই একসাথেই নাম। তারপরে আমাদের এই জিনিসটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, কারণ এটা যেহেতু সবসময় ভাঙতেই থাকে তো রিয়্যাক্ট করে যায় শরীরের সাথে, তো শরীরে ক্যান্সার হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। দেখো বলছি শোনো, এটা কী কী ব্যবহার হয়, মানে কী কী ব্যবহারে কাজে লাগে বলছি। প্রথমে নিউক্লিয় চুল্লি মানে এই যে এই এনার্জিটাকে আমরা একটা জায়গায় বন্ধ করে সেটাকে ইউজ করি, কিসে ব্যবহার করি। একটা হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কোনো মানে কারেন্ট যে তৈরি হচ্ছে, কারেন্টের টারবাইন ঘোরাচ্ছি এটার সাহায্যে। তারপরে বৈজ্ঞানিক গবেষণাগারে, তারপরে হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন করতে, তেজস্ক্রিয় আইসোটোপ তখন যে দেখলে না কার্বন 14, তারপরে আমাদের কি দেখলে সালফার দেখলে, যে তেজস্ক্রিয় সালফার দেখলে সেগুলো তৈরি করতে এটা ব্যবহার করা হয়। তারপরে নিউট্রনের তীব্র রশ্মি উৎপাদন করতেও এটা কাজে লাগে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ইজি জিনিসপত্র। এটা থেকে কী কী দুর্ঘটনা হতে পারে? নিউক্লিয় চুল্লি চিকিৎসা ক্ষেত্রে এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি থেকে নির্গত তেজস্ক্রিয় কণার পরিবেশে ছড়িয়ে পড়াকে নিউক্লিয় দুর্ঘটনা বলে। কি বলছে? নিউক্লিয় চুল্লি চিকিৎসা ক্ষেত্র এবং বা ল্যাবরেটরি থেকে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি পরিবেশে ছড়িয়ে পড়ার যে ঘটনা তাদেরকে বলা হয় নিউক্লিয় দুর্ঘটনা বলা হয়, কারণ এটা আমাদের শরীরের পক্ষে খুব হার্মফুল হয়। ঠিক কী কী হতে পারে এটার ফলে? প্যাথোলজিক্যাল এবং জেনেটিক্স ক্ষতি হতে পারে। কীরকম? একটা হতে পারে, দেখো এখানে বলেছে প্যাথোলজিক্যাল ক্ষতির ক্ষেত্রে দেহের যে অংশে বিকিরণ পড়ে সেই অংশের কোষগুলি ধ্বংস হয়ে যায়। যে অংশে এই বিকিরণগুলো পড়ে সেই অংশের কোষগুলো ধ্বংস হয়ে যায়, ফলে লিউকোমিয়া বা ক্যান্সার হতে পারে। জেনেটিক্স ক্ষতি হয় মানে কি? এতে জনন কোষের জিনগুলি ক্ষতিগ্রস্ত হয়, ফলে এই রোগ বংশানুক্রমে চলতে থাকে। চেরনোবিল বা ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনা ভয়াবহ প্রভাব লাভ করেছিল। শোনো আমি তোমাকে কী বলছি, এই যে জেনেটিক্সটা, একটা তো হয় ক্যান্সার হতে পারে, তার লিউকোফোবিয়া, কী নাম ছিল এটা, লিউকোমিয়া এটা হতে পারে, আর একটা ক্যান্সার হতে পারে। এইগুলো তো তোমার শরীর, আর ঠিক আছে। আরেকটা খুব খারাপ, এটা তো শুধু তোমার হলো, ঠিক আছে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে এইখানে যদি তোমাদের জিনে ঢুকে যায়, জিন মানে হচ্ছে কি ডিএনএ বা আরএনএ, যদি এটা মিশে যায় তাহলে সেটা আমাদের শরীরের সেটা আমাদের অনেকগুলো জেনারেশনকেও সেটা অন্ধ করে দেয়, বা অনেক অঙ্গ থাকে না তাদের, বুঝলো, সেটা অনেক ক্ষতি করে। যেরকম চেরনোবিলের নাম শুনেছো? হ্যাঁ, চেরনোবিলের নিউক্লিয়ার একটা পাওয়ার প্ল্যান্ট ছিল, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি জানি না তোমরা কজন জানো, এরকম পাওয়ার প্ল্যান্ট মানে যেখান থেকে বৈদ্যুতিক শক্তি তৈরি করা হয়, ঠিক আছে, সেটা বাস্ট করেছিল। ঠিক, তো ওইখানকার লোকেরা এখনও, সে অনেক বছর আগে করেছিল। তারপরে আরও একটা এক্সাম্পল দিচ্ছি, হিরোশিমা নাগাসাকি, সেটা তো 1940-45 হয়েছিল, ঠিক আছে। ভাবো সেখানে এখনও রেডিয়েশন আছে, সেখানকার বাচ্চারা এখনও আপাহিজ বা যেটাকে আমরা বলি ডিসেবল তৈরি হয়। বুঝতে পেরেছো? তার মানে এটা কতটা ক্ষতিকারক এই যে নিউক্লিয়ার ফিউশনটা। এবার কি পড়বো আমরা? তার মানে অ্যাটমিক বোম কত ক্ষতিকারক সেটাই বলছি। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজন মানে কি, সেটা কি হচ্ছে দাদা আমাকে একটু বোঝাও। নিউক্লিয়ার নিউক্লিয়ার সংযোজন এইখানে কি হচ্ছে? এইখানে আগের বার আমাদের কি হয়েছিল, একটা নিউক্লিয়ার ছিল, সেখান থেকে ভাঙলো, সেখান থেকে সবকটা ভেঙে গেল। এবার দুটো আলাদা আলাদা নিউক্লিয়ার থাকবে, সেটা এসে জুড়বে। বুঝতে পারছো? এইটা কখন হয়? উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতাতে এটা হয়। উচ্চ উষ্ণতা মানে প্রায় ভাবো 10⁻⁷ ডিগ্রি সেলসিয়াসে এই ঘটনাটা ঘটে। কি হয়? দুটো ছোট ধরা যায় দুটো পরমাণু বা দুটো নিউক্লিয়াস এসে দুটো মিলে মিশে যাওয়ার ফলে এই যে মিশলো, তার ফলে একটা এনার্জি প্রডিউস হয়। বুঝতে পারছো? তার ফলে একটা শক্তি বের হয়, যার ফলে ওগুলো জুড়ে থাকে। তারপর কি হয়? এটা কখন দেখা যায়? আমরা দেখতে পাই এটা কখন?
তার আগে আমি তোমাদেরকে একটা সিমুলেশন দেখিয়ে দিই। দেখো রাজীব দাদা, 1 2 3 হিয়ার উই গো। দেখো দেখতে পাচ্ছ কি হচ্ছে, দুটো অ্যাটম আছে, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, দেখো দুটো মিশলো, দেখো একটা এনার্জি প্রডিউস হলো, দেখো একটা এনার্জি প্রডিউস হলো এবং এটা এক হয়ে গেল, দুটো মিলে এক হলো। এইটা কখন হয়, সোলার সিস্টেমে যখন দুটো, ধরা যায় একটা দুটো গ্রহ এসে যখন ধাক্কা খায়, দুটো গ্রহ যখন এসে ধাক্কা খায় তখন একটা বড় নক্ষত্র তৈরি হয়। এরমভাবে আমাদের সূর্যও এরমভাবেই তৈরি হয়েছে, এই নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে। এটাকে ইংলিশে বলে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার সংযোজন। এটার মাধ্যমে আমাদের সূর্যও এরমভাবেই তৈরি হয়েছে, বুঝতে পারছো? দেখো এখানে বলেছে নিউক্লিয়ার সংযোজনের ফল। নিউক্লিয়ার সংযোজনের ফলে উদ্ভূত শক্তি উৎপন্ন কণাগুলির গতিশক্তি বৃদ্ধি করে। ফলে এই ধরনের বিক্রিয়ায় পদার্থের উষ্ণতা অত্যন্ত বেড়ে যায়। এই কারণে সূর্য বা অন্যান্য নক্ষত্রের উষ্ণতা অনেক বেশি হয়। এই কারণেই সূর্য এবং অন্যান্য নক্ষত্রের উষ্ণতা অনেক বেশি হয়। বুঝতে পারলে? এই ছিল হচ্ছে গিয়ে গল্প, আর কিছু নেই তোমাদের। এখানে তোমাদের পরমাণু নিউক্লিয়াস শেষ হয়ে গেল, শেষ, ছুটি বাজলে ছুটির ঘন্টা, ডুমডুমা ডুম, খুশির জীবনে, ঠিক আছে? তো আর কিছু নেই। দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের বেশি কিছু আসে না, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করবে যেরকম নিউক্লিয়ার সংযোজন কাকে বলে, বা নিউক্লিয়ার বিভাজন কাকে বলে, বা এই কোশ্চেনটাও হতে পারে বন্ধন শক্তি কাকে বলে। তারপরে আমি তোমাদের কী কোশ্চেন আসতে পারে সেটা বলছি। মাস ডিফেক্ট বা ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে, একটা এক্সাম্পল দাও, এরকম কোশ্চেন আসে। তারপরে কোশ্চেন আসতে পারে আলফা, বিটা বা গামা রশ্মির মধ্যে পার্থক্য লেখো। বুঝতে পেরেছো? ধরো তোমাকে 2 মার্কস দিল, তখন তুমি 4টে পার্থক্য লিখবে। যদি 3 মার্কস দিল তখন 6টা পার্থক্য লিখবে। যদি 1 মার্কস দেয় তাহলে 2টো পার্থক্য লিখবে। তোমাদের সবসময় শিখিয়েছি এটা। তারপরে কি বৈশিষ্ট্য, তোমাকে জিজ্ঞাসা করলো তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য কী, লিখতে পারো এখান থেকে। আর কিছুই নেই। তেজস্ক্রিয়তা কাকে বলে এখানেও ওগুলো লেখা আছে, ঠিক আছে? আর কিছুই বেশি দেয় না, বুঝলে? এই হচ্ছে গিয়ে গল্প, আর কিছুই নেই। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। আমার প্রায় ছুটির ঘন্টা আমার প্রায় বেজেই এসছে, আর তোমাদের সাথে 2-3 দিন আছি, তারপরে আমি হে ছুটি কাটাবো জীবনের। দেখো এটা শেষ করব, এটা তো শেষ হয়ে গেল আজকে। এরপরে পড়াবো হচ্ছে গিয়ে বলো, হ্যাঁ এরপরে ওই যে একদম ফার্স্ট চ্যাপ্টারটা পরিবেশের জন্য ভাবনা। তারপরে পড়াবো হচ্ছে গিয়ে তারপরে তো শেষ হয়ে যাবে। অজৈব রসায়নটা কি পড়াতে হবে? তোমার বলো, আমার পড়াতে ভাই এত ইচ্ছে করছে না, দেখ পড়ে দেবো আশা করি, ঠিক আছে? ততদিনের জন্য শেষ করছি এখন, ঠিক? ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।